আমরা আজকে একটু নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করব। তাহলে ফরাসি বিপ্লব হলো, আমরা দেখলাম সুন্দরভাবে। তারপরে দেখলাম ফরাসের যে মানে আমাদের যে বিপ্লবের পরে যে সন্ত্রাসের রাজত্ব হয়েছিল, রেইন অফ টেরর, তার যে শিরোমণি ছিল তার নাম ছিল ম্যাক্সমিলিয়ান রোবোস্পিয়ার, তাই তো? ম্যাক্সমিলিয়ান রোবোস্পিয়ার তার মৃত্যুর পর ফ্রান্সের, আচ্ছা একটু মিউট করে দাও তুমি। হ্যাঁ, রোবোস্পিয়ার, যাকে আমরা বলেছিলাম রেইন অফ টেরর বা যে সন্ত্রাসের রাজত্ব যে তিনি চালু করেছিলেন, তার মৃত্যুর পর যে ফ্রান্সের জাতীয় সভায় ডাইরেক্টরি নামে একটা নতুন সংবিধান চালু করেছিল, কারণ রোবোস্পিয়ার সংবিধানের অপব্যবহার করেছিল, সেই জন্য একটা নতুন সংবিধান তারা প্রবর্তন করেছিল। এবার 1795 থেকে 99 ফরাসি সংবিধান পাঁচজন যে ডাইরেক্টরেট, একটা হচ্ছে বারাস, লা রেভেলিয়ে, বিউরেল, লার্তেনিয়ে কার্নো, এরা মানে এরা মিলে পাঁচজন ডিরেক্টরেট, পাঁচজনের নাম 1 2 3 4 5জন দেওয়া আছে। এরা কি করেছিল, দুই কক্ষ বিশিষ্ট আইনসভার হাতে দেশের শাসন পরিচালনার দায়িত্ব দেয়। আমাদেরও যে শাসন ব্যবস্থা হয় সেটা দু কক্ষ বিশিষ্ট আইনসভায় হয়, লোকসভা রাজ্যসভায় থাকে। সেরকম 1795 থেকে 99 এই সময় ফ্রান্সের যে প্রজাতন্ত্র রিপাবলিক ছিল, তারাও যে শাসনটা, এই যে ডাইরেক্টর ছিল, পাঁচজন যে ডাইরেক্টর ছিল, তাদের হাতে শাসনের পরিচালনা দিয়েছিল। কিন্তু তাদের অপদার্থতার জন্য ফ্রান্সের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে ওঠে, কারণ বুঝতেই পারছো যে আজ যে অর্থনৈতিক নীতি যদি ঠিকঠাক প্রণয়ন না হয়, তাহলে যে কোনো দেশের অর্থনীতি কিন্তু খুব খারাপ জায়গায় পৌঁছে যেতে পারে। সেটা সব জায়গাতেই আমরা দেখতে পাই। এই সুযোগে কি হয়, ফ্রাঁসোয়া ব্যারেফুফ, এই যে এদের মধ্যে ফ্রাঁসোয়া ব্যারেফুফ নামে একজন সমাজতান্ত্রিক নেতৃত্বে যে বামপন্থী মানে লেফটিস্ট যারা ছিল, তারা ডাইরেক্টরিকে ক্ষমতাচ্যুত করে, মানে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র শুরু করে। এবং সেই জায়গায় উঠে আসে একজন কিংবদন্তি নায়ক, নেপোলিয়ান বোনাপার্ট। ঠিক আছে? নেপোলিয়ান দ্য গ্রেট, নেপোলিয়ানকে বহু গ্রেট হিসেবে দেখা হয়ে থাকে। এবার গ্রেট কি গ্রেট নয়, সেটা নেপোলিয়ানের সম্পর্কে জানার পরে আমরা একটা প্রশ্ন করতে পারি। তাহলে নেপোলিয়নের জন্ম 1769 ভূমধ্য সাগরে কর্সিকা নামে একটা দ্বীপে হয়েছিল। নেপোলিয়ন ফ্রান্সের রাজা হয়েছিল, কিন্তু যে কর্সিকা সেটা কিন্তু ফ্রান্সের কোনো জায়গায় ছিল না। ঠিক আছে? কর্সিকা দ্বীপ ইতালির মধ্যে পড়তো। হুম? তো সেই জায়গায় কর্সিকা দ্বীপ সেই সময় ফ্রান্সের একটা কলোনি ছিল, ফ্রান্সের একটা যে কলোনি মানে বুঝতে পারছি যে উপনিবেশ ছিল। তার পিতার নাম ছিল কার্লো বোনাপার্ট আর মাতার নাম ছিল ল্যাটিজিয়া। এরা প্রথম অবস্থায় সম্ভ্রান্ত, মানে মোটামুটি ভালো পরিবারেই জন্ম ছিল। কিন্তু মানে ফ্রান্সের তখন কি হতো, সম্ভ্রান্ত বলে ছেলেদের একটা বয়সের পর প্রত্যেককেই মিলিটারি বিদ্যালয়ে ভর্তি করা হতো, যেটা ইসরায়েলেও দেখবে প্রত্যেক মানে মানুষের মিলিটারি ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে? তো যে ইন্ডিয়াতে ওটা চালু করার কথা হয়েছিল, কিন্তু যা গন্ডগোল শুরু করেছিল, তারপরে মোদিজি বলেছে না না পিছিয়ে দিই। ইন্ডিয়ানরা যাই হোক, বুঝতেই পারছো, ইন্ডিয়ানরা যাই হোক সব করবে, কিন্তু মানে ডিসিপ্লিনের মধ্যে ইন্ডিয়ানরা থাকতে চায়। তো যাই হোক, 1785 খ্রিস্টাব্দে 17 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন। সেনাবাহিনীতে বিভিন্ন কর্নেল হয়, আর্মি হয়, লেফটেন্যান্ট হয়। তো লেফটেন্যান্ট পদে তিনি প্রথম অবস্থায় যোগদান করেন। এরপর তখন নেপোলিয়ন ইতালির সঙ্গে যুদ্ধ চলছিল। যুদ্ধরত ফরাসি সেনাবাহিনীর সঙ্গে যোগ দেওয়ার জন্য ফ্রান্স থেকে রওনা দেয়। পরে তুলো বন্দরে ইংরেজদের অবরোধ থেকে মুক্ত করে ফ্রান্সের দখল পুনঃপ্রতিষ্ঠা করেন। মানে এই জায়গায় তিনি কি করেন, যখন ইংরেজ যুদ্ধ হয়েছিল, ইংরেজদের সঙ্গে যখন ইংল্যান্ডের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সেখানে ফ্রান্সকে তিনি একটা যুদ্ধে জয়ী করিয়েছিলেন। সেই জন্য তার প্রমোশন হয় এবং 1793-তে তিনি ব্রিগেডিয়ান জেনারেল হন, লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ান জেনারেল, মানে তার পদোন্নতি হলো। তবে 1795-এ 1795-এ 5 অক্টোবর প্যারিসে উচ্ছ্বসিত যখন জনতা জাতীয় মহাসভা কনভেনশনকে উৎখাত করতে চায়, নেপোলিয়ন তখন কাউকে হত্যা না করে তাদেরকে কৌশলে হারিয়ে দেয়। মানে কাউকে হত্যা না করে, না মেরে, তাদেরকে এমনভাবে কিছু বোঝালো যার জন্য তারা সেই জায়গায় সন্তুষ্ট হলো। এবার কোনো রকমের ভায়োলেন্স ছাড়াই তিনি যখন এটা করতে পারলেন, সেই জন্য তার আবার পদোন্নতি হলো, তাকে মেজর জেনারেল পদে অ্যাপয়েন্ট করা হলো। তাহলে প্রথমে লেফটেন্যান্ট, 1785-তে লেফটেন্যান্ট হলো, তারপর 1793-তে হলো ব্রিগেডিয়ান জেনারেল, আর 1795-তে হলো মেজর জেনারেল। মানে তার পদোন্নতি ধীরে ধীরে শুরু হলো। এরপর যখন ডাইরেক্টরি শাসন চলছিল,
1795 থেকে 99, সেই সময় অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইতালি অভিযানের দায়িত্ব, ইতালি অস্ট্রিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ করছিল, অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালির যখন অভিযান হচ্ছিল, তার দায়িত্ব নেপোলিয়নকে দেওয়া হয়েছিল। এবার 1796-তে একটা যুদ্ধ হয়েছিল, রিভোরির যুদ্ধ, ব্যাটেল অফ রিভোরি। সেখানে সার্ডিনিয়া, মানে পিডমন্ট, সার্ডিনিয়া এগুলো পরে ইতালির সাথে জয়েন্ট হয়। সেই সার্ডিনিয়ার রাজা তৃতীয় ভিক্টর আমিদুয়েসকে পরাজিত করেন এবং চেরস্কোর সন্ধি স্বাক্ষর করেন। যুদ্ধের নাম রিভোরির যুদ্ধ। যুদ্ধে সার্ডিনিয়ার রাজা ছিল তৃতীয় ভিক্টর আমিদিসুয়াস, আর মানে যে সন্ধি হয়েছিল সেটা হচ্ছে চেরস্কোর সন্ধি। তাহলে এখানে খুব বড় একটা তিনি জয় লাভ করলেন। এই জন্য তারপর 1797-এ আর্কেলিওর যুদ্ধ হলো। সেখানে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসকে পরাজিত করলো এবং তাকে বাধ্য করলো ক্যাম্পিও ফার্মির সন্ধি স্বাক্ষর করতে। এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। ক্যাম্পিও ফার্মির সন্ধি কবে হয়েছিল? 1797। এমসিকিউ এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এরপর ইতালির যে পোপ ছিল, পোপের নাম ছিল তখন সপ্তম পায়াস, তিনি নেপোলিয়নের সঙ্গে সন্ধি করতে বাধ্য হন। তার মানে দেখো আস্তে আস্তে নেপোলিয়ন জনপ্রিয় হতে শুরু করেছে ভীষণভাবে। এবার নেপোলিয়ন যত জনপ্রিয় হচ্ছে, যারা শাসনকর্তা, যারা ডাইরেক্টর রয়েছে, তারা এবার শঙ্কিত হচ্ছে, কারণ একজন ব্যক্তি যদি এতটা পাওয়ারফুল হয়ে যায়, যে কোনো সময় তাকে ক্ষমতা থেকে সরাতে পারে, কারণ তারা তো মানে অযোগ্য। ঠিক আছে। সেই জন্য তাকে ফ্রান্স থেকে দূরে রাখার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে মিশরে পাঠায়। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে যে মিশরে যুদ্ধ করা, এটা মানে এক কথায় সুইসাইডাল মিশনের মতো। মানে ইংল্যান্ডকে হারানো সেই সময় প্রায় অসম্ভবের মতো ব্যাপার ছিল। আবার মিশরের মতো জায়গা পাঠিয়েছিল, যে ওখানে তো কোনো মতে পারবে না, ওখানে তো মারাই যাবে। কিন্তু নেপোলিয়ান ইংল্যান্ডকে জব্দ করার জন্য মিশন বা ভারতের উপনিবেশে আঘাত হানতে চেয়েছিল। মানে এই কারণে আমরা দেখেছি ওই যে টিপু সুলতান, তাই তো, টিপু সুলতান যখন নেপোলিয়নের কাছে হেল্প চেয়েছিল, নেপোলিয়ন তখন তাকে সাহায্য করার জন্য কিন্তু সৈন্য পাঠিয়েছিল। যাই হোক, সেটা মিশরে এসে মানে এই মিশরে আসার পরে তারা সেই জায়গাতেই তারা মানে তার সেনাবাহিনী, নেপোলিয়নের সেনাবাহিনী হেরে যায়। সেই জন্য আর ইন্ডিয়াতে তারা পৌঁছতে পারেনি। কিন্তু নেপোলিয়ন কিন্তু ভারতের জন্য বা এর জন্য কিন্তু সৈন্য পাঠিয়েছিল। তো নেপোলিয়ন চেয়েছিল ইংল্যান্ডকে জব্দ করব কিভাবে? মিশর বা ভারতে যে ব্রিটিশদের উপনিবেশ হচ্ছে সেই জায়গাগুলো অ্যাটাক করব। অ্যাটাক করে তা সেই জায়গাগুলো যখন হাতছাড়া হবে, তখন ইংল্যান্ড আস্তে আস্তে জয়ী হবে। মানে সরাসরি না করে আস্তে আস্তে হাত পা ভাঙতে শুরু করার মতো। এই জন্য 1790-তে মিশর অভিযানে পিরামিডের যুদ্ধ হয়। সেই পিরামিডের যুদ্ধে তিনি জয়লাভ করেন। এর ফলে মানে যেই কারণের জন্য একে পাঠিয়েছিল, যাতে ইংল্যান্ডে গিয়ে মানে মিশরে গিয়ে হেরে যায়, কিন্তু সে যখন মিশরের যুদ্ধ থেকে জিতে ফিরে এলো, তখন নেপোলিয়ন মিশরের নায়ক হয়ে গেল। ঠিক আছে। ব্যাস। এবং তাকে মিশরের রাজা সম্মানও দেওয়া হলো। তার মানে বুঝতে পারছো নেপোলিয়নের যে অরা আরো বেশি বেড়ে গেল। নেপোলিয়ন তখন এক কথায় মানে ইনভিনসিবল হয়ে গেল। কিন্তু 1798-এ আবার একটা যুদ্ধ হলো, নীল নদের যুদ্ধ। 1798-তে প্রথম পিরামিডের যুদ্ধ হলো, তাতে নেপোলিয়ন জিতলো। কিন্তু যখন 1798-তে নীল নদের যুদ্ধ হলো, সেই জায়গায় ইংল্যান্ডের কাছে কিন্তু হেরে গেল নেপোলিয়ন। নেলসন, ইংল্যান্ডের সেনাপতি ছিল নেলসন। কিন্তু ফিরে আসার পর যখন ফিরে এলো, এটা এখানে লেখা নেই, বলে দিচ্ছি। ফিরে যখন এলো, তখন সাধারণ মানুষের কাছে এই খবরটাই গেল যে সে জিতে ফিরেছে, কিন্তু অ্যাকচুয়ালি নেপোলিয়ন কিন্তু হেরে গেছিল। নীল নদের যুদ্ধের ফলে হেরে গেছিল, ফলে সে পরাজিত হয়ে ফিরেছিল। কিন্তু কি, সে মানে এমন মানে প্রচার করলো যে আমি বাবু জিতে এসেছি। তাহলে কি হলো, সবাই বললো না নেপোলিয়ন আমাদের গ্রেট। যেমন ব্যবস্থা কি, এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হলো, ঠিক আছে, যুদ্ধ বলো যাই বলো, যতটুকু যাই হলো, সেখানে কি হলো, পাকিস্তানকে তো ইন্ডিয়া এরকম ভাবে অ্যাটাক করলো বা এরকম ভাবে তার মানে পোর্ট ধ্বংস করলো, সব করলো, অনেক কিছু করলো। কিন্তু পাকিস্তানের যে সোশ্যাল নেটওয়ার্কিং বা বিভিন্ন জায়গায় নিউজে কি বলছে, না ইন্ডিয়া হেরে গেছে, ইন্ডিয়াকে পাকিস্তান হচ্ছে মুতোড় জবাব দিয়েছে। তার মানে কি, তারা এটা প্রচার করতে শুরু করলো। তার মানে বাইরের লোকেরা কি ভাববে, যে তারাই জিতেছে, কিন্তু অ্যাকচুয়ালি জিতেছে ইন্ডিয়া। সেরকম ব্যাপার আর কি, যেটা প্রচার হবে লোক সেটাই জানবে। তো সেরকম নীল নদের যুদ্ধে নেপোলিয়ন কিন্তু পরাজিত হলো, কিন্তু ফরাসির মানুষরা জানলো যে না, নেপোলিয়ন কিন্তু এই যুদ্ধে জয়ী হয়েছিল। এটা সবাই জানলো, তার কারণ প্রচার এভাবেই হয়েছিল। এরপর যখন ডিরেক্টরি যখন ফিরে আসে, তখন অলরেডি ডিরেক্টরের শাসন অযোগ্যতায় ফরাসি জনগণ এমনিতে রেগে আছে। নেপোলিয়ন এই সময় যখন স্বদেশে ফিরে আসে, তখন জনগণের মধ্যে একটা নতুন উৎসাহ আর উদ্দীপনার সৃষ্টি হয়, যে না নেপোলিয়ন আমাদের জন্য কিছু করবে, আমরা বুঝলাম। তখন ডাইরেক্টরির যে সদস্য ছিল অ্যাবেসিয়াস, এই যে অ্যাবেসিয়াস নামের মধ্যে একটা দেখো, কি যে নামটা বললাম কোথায়, এই যে
5 জন ডিরেক্টর ছিল, বরাস, ল্যাবোরিয়ে, বিউরেল এরা। আচ্ছা, পরবর্তীকালে এই যে তোমার হচ্ছে অ্যাবেসিয়াস নামে ডিরেক্টরের একজন সদস্য ছিল, কয়েকজনকে নিয়ে ক্ষমতা দখলের লড়াইতে নামলে নেপোলিয়ন তখন করলো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ডাইরেক্টরদের ক্ষমতাচ্যুত করলো। এবার সামরিক অভ্যুত্থানটা কি? মিলিটারি কু বলা হয়। যেমন আমাদের দেখবে এই কিছুদিন আগে এই যে তোমাদের হচ্ছে পাকিস্তানে 2 দিন ছাড়া যে হয়, সেটাকে মিলিটারি কু বলে, কারণ সেখানে মিলিটারি বেশি পাওয়ারফুল। মানে মিলিটারি বললো, সেনাকে বললো অ্যাটাক করা। ইন্ডিয়াতে কখনো মিলিটারি কু হবে না। কেন হবে না? কারণ ভারতের যে আর্মি, আর্মির যে হেড করা হয় যাকে, বা আর্মি বলো, নেভি বলো, যার হেড করা হয়, তারা সবসময় প্রেসিডেন্টের অর্ডারে কাজ করে। প্রেসিডেন্ট যে অর্ডার দেবে সেই অর্ডারেই তারা কাজ করবে। এরকম নয় যে আমাদের যে আর্মি হেড রয়েছে সে বললো চলো যুদ্ধে, চলো যুদ্ধে যাবে। কেউ যুদ্ধে যাবে না। তার কারণ কি, আমাদের সমস্ত অর্ডার মানে প্রেসিডেন্ট দিয়ে থাকে, কারণ প্রেসিডেন্টকে এদের হেড বলা হয়। ঠিক আছে? কিন্তু মানে পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, এই জায়গায় ওই সিস্টেম নয়। এই জায়গায় মিলিটারির হেড, তার হাতে পাওয়ার রয়েছে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। ঠিক আছে? এই কারণে সমস্যা। তো এখানেও যেহেতু নেপোলিয়ন তখন বড় আর্মির পদে ছিল, তাহলে আর্মির পদে থাকার জন্য সে কি করেছিল, মিলিটারি কু করলো, সামরিক অভ্যুত্থান করলো। আর যে ক্ষমতা যারা মানে আমাদের যে ডিরেক্টর রয়েছে, ডাইরেক্টর যারা রয়েছে, তাদের কাছে তার ক্ষমতা নেই, কারণ আর্মি এদের হাতে। তো ডিরেক্টরদের ক্ষমতায় চ্যুত করা হলো। আর ফ্রান্সে নেপোলিয়নের নেতৃত্বে ডিরেক্টরের শাসনের অবসান ঘটিয়ে নিয়ে আসা হলো কনসুলেট শাসন। ঠিক আছে? এবার এই কনসুলেট যে হলো, সেই কনসুলেটে 3জন কনসাল ছিল। কনসুলেট কথা অর্থটা কি? হ্যাঁ, কনসুলেট কথার অর্থ হচ্ছে যে, এটাকে অর্থ বলতে ইনসেন্স বলবে, কনসুলেট একটা ওয়ার্ড, মানে এটাকে 3টে কক্ষর মতো ভাবতে পারে। মানে ফার্স্ট, মানে যেমন ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট পড়েছিলাম 3টেতে, যেরকম কনসুলেট বলতে 3টে মানে ক্ষমতার 3টে হচ্ছে পিলারের মতো। মানে একটা জায়গায় শাসন হবে, 3টে অংশ সেটাকে শাসন করবে, একটা শাসনের অংশ, সেটাকে কনসুলেট শাসন বলছে। প্রথম কনসাল মানে ফার্স্ট কনসুলেট, সেকেন্ড কনসুলেট, থার্ড কনসুলেট, মানে 3টে কক্ষের মতো। কি বললাম, বোঝা গেল? মানে এখানে কনসুলেটের আলাদা করে মানে ওরকম হয় না। কি বললাম, বোঝা গেল? কনসুলেটের শাসন। টার্ম আছে। হুম, কি বলছো বাবা? ওটা একটা মানে হ্যাঁ, টার্ম। ওটা একটা টার্ম। একটা সাধারণ term। যেমন আমাদের হুম। তুমি যদি বলে স্যার হচ্ছে লোকসভা মানে, ঠিক আছে, বা প্রেসিডেন্ট মানে কি, প্রেসিডেন্ট একটা টার্ম। প্রেসিডেন্টের রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি মানে কি সেরকম বলা যায় না। সেরকম ওদের যে শাসন ব্যবস্থাটা সেটাকে কনসুলেট বলা হচ্ছে, কনসুলেট শাসন। ঠিক আছে? সেরকম প্রথম কনসাল বা প্রথম কনসুলেট হলো কি নেপোলিয়ান, এবং তার হাতে রইল সমস্ত ক্ষমতা। এই কনসুলেটে আরো 3জন কনসাল ছিল, মানে নেপোলিয়নের মতো আরো 3জন ছিল, কিন্তু তারা হচ্ছে মানে নেপোলিয়ন ছাড়া আর 2জন ছিল, কিন্তু তাদের এত বেশি ক্ষমতা ছিল না। তারা ওই ধরো হচ্ছে আমাদের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরকম টাইপের, মানে আরো 2জন। একটা হচ্ছে তার নাম ছিল অ্যাবেসিয়াস, ওই যে যেই অ্যাবেসিয়াস যে অ্যাবেসিয়াসকে নিয়ে ক্ষমতা দখল করেছিল, সেই অ্যাবেসিয়াস। আরেকজন ছিল রোজার ডুকো। এই 2জন ছিল নেপোলিয়নের কনসুলেট। এই অ্যাবেসিয়াস আর যে লিখেছিলেন হোয়াট ইজ থার্ড স্টেট একই। একদম, একদম, একদম। কারণ ওরা ফরাসি বিপ্লব থেকেই ওরা আস্তে আস্তে উঠে এসছে, কারণ ওই জায়গায় তারা হুম। দেখেছে বিপ্লব পরবর্তী সময়। এরপর অ্যাবেসিয়াসের নেতৃত্বে 1 মাসের মধ্যে একটা সংবিধান রচনা করা হয় এবং জনগণের ভোটের মাধ্যমে অনুমোদন করে নেওয়া হয়। এবার অ্যাবেসিয়াস কি করলো, এবার নতুন সংবিধান করতে হবে, নাহলে লোক তো বলবে না গণতন্ত্র তো নেই। এবং এই সংবিধানকে অষ্টম বর্ষের সংবিধান নামে পরিচিত, মানে যেহেতু 8th ইয়ারে হয়েছে, অষ্টম বর্ষে। এবার এই সংবিধান অনুযায়ী শাসন হতো 1799 থেকে 1804 পর্যন্ত। এটাকে অষ্টম বর্ষের সংবিধান, বা এটাকেই বলা হতো কনসুলেট শাসন। কারণ কনসুলেট শাসন কেন বলা হচ্ছে, কারণ 3টে কনসাল তৈরি করা হয়েছিল, নেপোলিয়ান, অ্যাবেসিয়াস আর রোজার ডুকো। 3জন মিলে ছিল 3জন কনসাল। 3জন মানে মেন কথা, 3জন মিলে শাসন করবে। নেপোলিয়ান বেশি পাওয়ারফুল, তার নিচে আর 2জন মোটামুটি থাকবে। ঠিক আছে? আর এটা 1799 থেকে 1804 পর্যন্ত চললো, এই জন্য কনসুলেট শাসন। এবার এই যে এটা হলো কবে, 1799-তে, 1799 হলো। 1802-তে নেপোলিয়ান কি করলো, সংবিধানকে অ্যামেন্ড করলো এবং বলল আজীবনের জন্য সে প্রথম কনসাল হিসেবে নিযুক্ত থাকবে। মানে তাকে ওই জায়গা থেকে কখনো সরানো যাবে না। যেমন আমাদের কে পুতিন, রাশিয়ার রাষ্ট্রপতি, রাশিয়ার যে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এখন, সে ছিল পুতিন। তার ব্যাপার জানো, সে প্রথমে কি হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল। প্রধানমন্ত্রী হয়ে সে কি করলো, সংবিধান অ্যামেন্ড করলো, অ্যামেন্ড করে বললো সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে যাবে।
এবার প্রধানমন্ত্রী পরবর্তীকালে পরে আবার ইলেকশন হবে, সেই ইলেকশনে সে আর দাঁড়াতে পারবে না, তাই জন্য সে কি করলো, রাষ্ট্রপতি হয়ে গেল। রাষ্ট্রপতি হয়ে সংবিধানকে অ্যামেন্ড করে দিল যে কি, যে রাষ্ট্রপতির হাতে সমস্ত ক্ষমতা থাকবে। ভালো কথা। এবার দেখো প্রধানমন্ত্রী হয়ে গেছে, রাষ্ট্রপতি হয়ে গেছে, আবার ইলেকশন হবে, আর তো ইলেকশনে দাঁড়াতে পারবে না, ওখানে তো ওইরকম যে একবার হলে আরেকবার দাঁড়াতে পারবে না। কি করলো, অ্যামেন্ড করে দিল, অ্যামেন্ড করে দিয়ে বললো যে 2035 সাল পর্যন্ত সে রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত থাকবে, আর কাউকে পরিবর্তন করা যাবে না। ব্যাপারটা বুঝতে পারছো তো কি ব্যাপার? সেরকম ছিল নেপোলিয়ান। ও তাই। আচ্ছা। এখন রাশিয়ার যে রাষ্ট্রপতি আছে পুতিন, ভ্লাদিমির পুতিন, ঠিক আছে, পুতিনের নাম জানো তো? হ্যাঁ, হ্যাঁ। সে হচ্ছে ওই রকম ব্যাপার, ঠিক আছে, মানে মারাত্মক জিনিস। হ্যাঁ, হ্যাঁ, প্রধানমন্ত্রী তো আছে, রাশিয়ার প্রধানমন্ত্রী তো আছে। একদম, সে তার হাতে সমস্ত পাওয়ার। সে বলে দিয়েছে প্রধানমন্ত্রী, আর বলবে যে সেই প্রধানমন্ত্রী থাকবে, তাকে আর সরানো যাবে না। হ্যাঁ। ঠিক আছে, নো ইলেকশন। না, উনি উনি এখন প্রধানমন্ত্রী থেকে উনি রাষ্ট্রপতি হয়েছেন, মানে প্রধানমন্ত্রী পদটাকে কি লে করে দিয়েছে, না, আছে, বিলোপ করে দিয়েছে। আছে, কিন্তু সে হুম, তার হাতে কোনো পাওয়ার নেই। হুম, মানে যার হাতে অ্যামেন্ড করে দিয়েছে, সমস্ত পাওয়ার এর হাত থেকে তার হাতে ট্রান্সফার করে দিয়েছে, হুম। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন যা বলবে। কনস্টিটিউশনকে অ্যামেন্ড করলে কনস্টিটিউশন যা বলবে তাই হবে। ঠিক আছে, ব্যাপারটা দেখো, আমাদেরও ব্যাপারটা এরকম, যে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে, হাই কোর্ট আছে, তোমাদের একটা কথা বলে দিই, তাহলে একটা জিনিস বুঝতে পারবে। সাপোজ ধরো কাউকে মানে মার্ডার করা, এটা তো কি বলবো, এটা মানে এটা অ্যাকর্ডিং টু ল, মানে আইন অনুযায়ী এটা তো মানে আহ, অপরাধ তো নাকি, তাই তো? আইন অনুযায়ী একজনকে খুন করা বা মার্ডার করা তো অপরাধ নাকি? হ্যাঁ, হ্যাঁ। এবার তার মানে এটা কিসের জন্য, কারণ লতে বলা আছে যে কাউকে অ্যাকর্ডিং টু আর্টিকেল 21 কাউকে তুমি হত্যা করতে পারো না, তার জীবনের একটা, ব্যক্তির যে জীবনের উপরে স্বাধীনতার অধিকার আছে। এবার আজকে সংবিধানকে অ্যামেন্ড করে বলে দেওয়া হলো আর্টিকেল 21 থাকবে না, মানে কি বলে, যে প্রধানমন্ত্রী চাইলে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় মৃত্যুদণ্ড ঘোষণা করে দিতে পারে। এটা অ্যামেন্ডমেন্ট করে দিল, ঠিক আছে, আর্টিকেল 21-কে সংশোধন করে বললো প্রধানমন্ত্রী চাইলেই যে কোনো ব্যক্তিকে বিনা অপরাধে, মানে বিনা তার বিচার করে তাকে মানে হত্যার আদেশ দিতে পারে, অ্যামেন্ডমেন্ট করে দিল। এবার যদি কাউকে প্রধানমন্ত্রী যাকে বলবে মারবে, তাহলে সে যদি, এবার কেউ যদি তার জন্য কেস করে, তাহলে কেস কি অ্যাকসেপ্টেড হবে? হবে না। কেন হবে না? কারণ সংবিধানেই বলা আছে যে তাকে, সংবিধানে আছে। হ্যাঁ। ব্যাপারটা বোঝা গেছে কিরকম ব্যাপার? মানে হুম। সংবিধান অ্যামেন্ড করো, যা ইচ্ছে কাজ করো, যেটা আমাদের মানে ইন্দিরা গান্ধী 1976 সালে এই জিনিসটাই করেছিল। সংবিধানকে 42তম অ্যামেন্ডমেন্ট করলো, সব পরিবর্তন করলো, তারপরে যা ইচ্ছা করে এমার্জেন্সি থেকে শুরু করে, মানে এমার্জেন্সিটা আগেই করে দিয়েছে, নিজেকে এমন ভাবে সংবিধান বানিয়ে দিল যে তাকে আর কিছু করা যাবে না। ঠিক আছে, ব্যাপারটা এরকম। নাহলে কারণ সে যা ইলিগাল কাজ সেই সময় করেছিল, যদি অ্যাকর্ডিং মানে আসল সংবিধান সেই সময় থাকতো, তাহলে ইন্দিরা গান্ধীর যা শাস্তি হতো সেটা চিন্তার বাইরে। ঠিক আছে, তো যাই হোক, প্রথম কনসাল ঘোষণা করলো 1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব অনুসারে গণভোটের মাধ্যমে তিনি কি করলো, নিজেকে ফরাসি জাতির সম্রাট ঘোষণা করে দিল। তাহলে ব্যাপারটা কি হলো, গণতন্ত্রের জন্য লড়াই হলো, গণতন্ত্রের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো, প্রজাতন্ত্র থেকে যে হেড হলো সে আবার নিজেকে সম্রাট বলে দিল। তাহলে ঘুরে ফিরে কি ব্যাপারটা হলো, সেই একই ব্যাপারেই ঘুরে এলো তো নাকি? হুম, সেই আগের দয়া ফিরিয়ে এনে। সেই আগের ব্যাপারে ঘুরে এলো, কোনো লাভের লাভ কিছু না। তাহলে ব্যাপারটা এরকম যে সাধারণ মানুষ সবসময় যার হাতে পাওয়ার দেয়, কেউ পাওয়ার পাওয়ার আগে একরকম থাকে, পাওয়ার পাওয়ার পরে সে সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। খুব পৃথিবীতে এরকম খুব কম ব্যক্তি আছে যার হাতে অসীম পাওয়ার থাকা সত্ত্বেও সে পাওয়ারটাকে কোনোদিন ব্যবহার করেনি। যার মধ্যে একজন আমরা সবসময় শ্রদ্ধার সাথে তার নাম মনে করি, সেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। একজন সেরকম মহান ব্যক্তি ছিলেন। তারপর অটল বিহারী বাজপেয়ী স্যার, ঠিক আছে, এরা মহান ব্যক্তি ছিলেন, এদের হাতে প্রচুর পাওয়ার ছিল। বিশেষ করে আমাদের এপিজে আব্দুল কালাম স্যারের হাতে এতটা অনেকটা ভীষণ পাওয়ারফুল ছিল। ঠিক আছে, তারপরে শ্যাম মানেকশ, আর্মির যে হেড ছিলেন, যাই হোক, যদি নাম শুনে থাকো, এর হাতে প্রচুর পাওয়ার ছিল, কিন্তু এরা কখনো সেই পাওয়ারটাকে দেখানোর চেষ্টা করেনি। তো যাই হোক, মানে পাওয়ারটা মানে মানে ক্ষমতা পেয়ে যে মাথা খারাপ করা, সেটা তাদের মধ্যে হয়নি। দে নো হাউ টু হ্যান্ডেল পাওয়ার। তো যাই হোক, নেপোলিয়ান এটা করে নিজেকে সম্রাট ঘোষণা করে দিল। সেই সময় পোপ সপ্তম পায়াস মানে ফ্রান্সের নত্রেময় গির্জায় ফরাসি নেপোলিয়ানকে বলল ফ্রান্সের সম্রাট বলে স্বীকৃতি দেওয়া হয়, এবং নেপোলিয়ানকে কি বলা হয়, ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়, ফরাসি মাতার সন্তান,
আর সান অফ ফ্রেঞ্চ রেভলিউশন। ফাদার অফ ফ্রেঞ্চ রেভলিউশন কাকে বলা হয় আগের দিন বলেছিলাম? ফরাসি বিপ্লবের পিতা কাকে বলা হয়? রুশো রুশো রুশোকে বলা হয়। আর ফরাসি বিপ্লবের যদি সন্তান বলা হয় তাহলে সেটা নেপোলিয়ানকে বলা হয়। নেপোলিয়ন। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা এমসিকিউতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই সময়টাকে নেপোলিয়নের যুগ বলা হয়ে থাকে, 1799 থেকে 1814, এই টাইমটাকে নেপোলিয়নের যুগ বলা হয়ে থাকে। আচ্ছা, এই বিপ্লবে যে কোড নেপোলিয়ান এরপরে চালু হলো 1800 থেকে 1803 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। নেপোলিয়ান যখন নিজেকে প্রথম কনসাল বা ফার্স্ট কনসাল হিসেবে নিয়োগ করে, সেই সময় তার অন্যতম কীর্তি ছিল আইনের সংস্কার করা। ঠিক আছে, আইনকে সংস্কার করা। তার বিশ্বাস ছিল যে তার আইন দীর্ঘস্থায়ী হবে, অনেকদিন তার আইন টিকবে। কারণ 1789-তে ফ্রান্সের কোনো সাধারণ আইন ছিল না। মানে এমনি একটা প্রেসিডেন্ট, মানে এটা রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, কিন্তু কনস্টিটিউশন তো পুরো আইন নয়। আমাদের যে সংবিধান সেটা তো আইন নয়। আমাদের জন্য আইনের জন্য মানে আইপিসি ছিল। ঠিক আছে, এবার এখন সেই জায়গায় বিএনএস হয়েছে, ভারতের ন্যায় সংহিতা হয়েছে, কিন্তু আইনের তো আলাদা বই ছিল, আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড ছিল। সেরকম এখানে কোনো সাধারণ আইন ছিল না, কিছু কিছু আঞ্চলিক আইন ছিল। মানে এই জায়গার লোকেরা এই আইন বানাতো, ওই জায়গার লোকেরা এই আইন বানাতো। পুরো ফ্রান্সের জন্য কোনো জেনারেল আইন ছিল না। তাহলে নেপোলিয়ন কি করলো, 1800 খ্রিস্টাব্দে একটা আইন বিধি রচনা করলো। আইন বিধি রচনার জন্য তিনি আইনজীবীদের নিয়ে একটা কমিটি গঠন করলো, যে কি কি আইন তৈরি করা যেতে পারে সেই নিয়ে লয়ারদের ডাকলো। রাষ্ট্র পরিষদ বা কাউন্সিল অফ স্টেটের মাধ্যমে তিনি আইনবিধি রচনা কাজ শেষ করেন, এবং এর জন্য তিনি 84টা অধিবেশন করেছিলেন, যার মধ্যে 36টা অধিবেশনে তিনি নিজে সভাপতিত্ব করেছিলেন। অবশ্যই আইন নিয়ে আলোচনা করা দিয়ে 1800 থেকে 1804 খ্রিস্টাব্দে আইন তৈরি হলো 2287টা অনুচ্ছেদ, মানে আর্টিকেল তৈরি হলো, যেটাকে সেই সময় নাম দেওয়া হয়েছিল সিভিল কোড নাম দেওয়া হয়েছিল। এবং 1807-এ এটাকেই করে দেওয়া হলো কোড নেপোলিয়ান বা নেপোলিয়ান কোড নামে এটাকে নামকরণ করা হলো। কোড নেপোলিয়ান বা নেপোলিয়ান কোড, যেমন কর্নওয়ালিস কোড ছিল, মনে আছে তো কর্নওয়ালিস কোড? হ্যাঁ হ্যাঁ। কারণ কর্নওয়ালিস এরকম আইন সংকলন করিয়েছিল, সেরকম নেপোলিয়ান করিয়েছিল বলে তার নামে হয়ে গেল কোড নেপোলিয়ান বা নেপোলিয়ান কোড। ঠিক আছে, ব্যাস, সুন্দর আইন তৈরি হয়ে গেল 1807-এ। এবার ঐতিহাসিক জর্জ লেভেল এটাকে, নেপোলিয়ানকে ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছে, কোড নেপোলিয়ানকে, কারণ ফরাসি সমাজের এটা প্রয়োজন। এবার এই আইনবিধি প্রণয়ন করে নেপোলিয়ান দ্বিতীয় জাস্টিসিয়ান নামে খ্যাতি লাভ করেন। জাস্টিসিয়ান মানে বুঝতে পারছি যে জাস্টিস দেয়, দ্বিতীয় জাস্টিসিয়ান করে। এবার পরবর্তীকালে অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলো এই আইনবিধি গ্রহণ করেন। এবার এটা একটা বড় কথা কি জানো তো, জার্মানি বলো, জার্মানির বিভিন্ন জায়গা, ঠিক আছে, ইতালিটা বলবো না, জার্মানির বেসিক্যালি বিভিন্ন জায়গা নেপোলিয়নের কারণে কিন্তু সংযুক্ত হতে পেরেছিল, নেপোলিয়নের এই আইনবিধির কারণে। আমরা জার্মানির যে ঐক্যটা সেটা আলোচনা করব, সেখানে আমরা বুঝতে পারবো। এই আইনে কি কি নিয়ে আলোচনা করা হয়? পারিবারিক আইন, যে ফ্যামিলির মধ্যে কি কি আইন করতে হবে, বিবাহ বিচ্ছেদ আইন, কেউ যদি ডিভোর্স নিতে চায় সেই সংক্রান্ত আইন, নারীদের মর্যাদা সংক্রান্ত আইন, পিতার পৈতৃক কর্তৃত্ব সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত আইন, সমস্ত বিষয়গুলো গুরুত্ব পায়। অর্থাৎ সবকিছু নিয়েই তিনি আইন প্রস্তুত করে দিয়েছিলেন। নারী, শিশু এবং পরিবারের সম্পত্তির ওপর পিতার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এবার এইভাবে হয়। এবার ফরাসি আইনবিধির মাধ্যমে নারীকে স্বামীর কর্তৃত্বাধীন করা হয়। বিবাহ বিচ্ছেদের আইন কঠোর থেকে কঠোরতর হয়। সম্পত্তির 1/4 অংশ পরিবারের বাইরের কাউকে দেওয়া যেতে পারে বলে স্থির হয়। নাগরিক অধিকারের সমতা প্রতিষ্ঠিত হয়। ব্যক্তিগত সম্পত্তির অধিকারও স্বীকৃত হয়, মানে যে কেউ চাইলে নিজের কোনো সম্পত্তিও রাখতে পারে, যেভাবে আমরা করি। এবার এর ফলে কি হলো, এই যে যাজক আর অভিজাত যারা ছিল ফরাসি বিপ্লবের সময়, তাদের অধিকার সংরক্ষিত হয়। মানে দেখো সেই জিনিস আবার ঘুরে আসছে, যে ফ্রান্সের যে বুর্জোয়া শ্রেণী, কৃষক ও অন্যান্যদেরও খুশি করে। মানে বলতে পারো সবাই খুশি। মোটামুটি অভিজাতরা তারা বলে না, আগের মতো আমরা অধিকার পাচ্ছি, আবার পাবো। আর কৃষক যারা তারাও পাবে, হ্যাঁ তারাও যদি কোনো রকম টাকা জোগাড় করে বা কোনোভাবে জায়গা কিনতে পারে তারাও করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এর ফলে এই আইনি বিপ্লবের সুফলগুলি সাধারণ মানুষের হাতে, মানে সবাই যা চেয়েছিল নেপোলিয়ান সেই অনুযায়ী আইন তৈরি করে দিয়েছিল। এতটা অবধি নেপোলিয়ান এখনো পর্যন্ত হিরো আছে, কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিসই মানে খটোমটো বা এ লাগতে পারে, যে নেপোলিয়ান নিজেকে রাজা হিসাবে ঘোষণা করে দিয়েছিল, এটা একটা খটোমটো ব্যাপার হতে পারে, তাই তো। এবার
এবার নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত। এতক্ষণ তো সবই ঠিক ছিল। এবার কি হলো, অবিরত যুদ্ধ করে এবং ভীতি প্রদর্শন করে নেপোলিয়ন তার সাম্রাজ্য গড়ে তোলে। বারবার এবার দেখো, একটা এরকম সাম্রাজ্য গড়ে তুলতে গেলে যুদ্ধ করতে হবে। এবার নেপোলিয়নের লক্ষ্য ছিল যে ফ্রান্সের স্বার্থ রক্ষা করা, মানে ফ্রান্স যাতে সব জায়গাতে পাওয়ারফুল থাকে। এই জন্য কনসুলেটের শাসনকালে নেপোলিয়ন ইউরোপীয় শক্তিগুলির বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধে লিপ্ত থাকে। সবার সাথে যুদ্ধ। 1799 ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া এরা মিলিতভাবে ফ্রান্সের বিরুদ্ধে একটা শক্তি জোট গঠন করে। ফ্রান্সকে পরাজিত করার জন্য একটা দ্বিতীয় শক্তি জোট গঠন করে। প্রথম শক্তি জোট কবে হয়েছিল মনে করো? ফার্স্ট শক্তি জোট ফ্রান্সের বিরুদ্ধে হয়েছিল যখন ওই যে আমাদের যে সোরস লুই ছিল, ঠিক আছে, তিনি যখন ফ্রান্সের যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তখন কি হয়েছিল, তখন ওই সেই যে তাদের হচ্ছে প্রাসিয়া, ঠিক আছে, তারপরে অস্ট্রিয়া, তারা মিলে একটা ফার্স্ট জোট করেছিল, মনে পড়ে? সরাসরি সাহায্য করবে বলেছিল অস্ট্রিয়া। অস্ট্রিয়া প্রাসিয়া, ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ। সেইটা ছিল প্রথম শক্তিজোট 1793-তে, ঠিক আছে। তখন শক্তিজোট হয়েছিল কারণ সেই যে দিয়েছিল তোমার গিলোটিন করেছিল, সেই জন্য, বা তার আগে ওই সময় হয়েছিল। এবার নেপোলিয়ান কি করলো, যে জোট তো হয়েছে ভালো কথা, এবার একটু কূটনীতি করতে হবে। সে কি করলো, রাশিয়াকে জোট থেকে সরিয়ে আনে, এবং রাশিয়াকে যখনই সরিয়ে আনলো, জোট উইক হলো এবং অস্ট্রিয়াকে একাধিক যুদ্ধে পরাস্ত করতে থাকলো। মানে রাশিয়াকে সরিয়ে দিল, ট্রিটি করে সরিয়ে দিল, অস্ট্রিয়াকে এদিক থেকে পরাজিত করতে থাকলো। এবার দেখো ইংল্যান্ড কি হলো, সঙ্গীহীন হয়ে গেল। সঙ্গীহীন অবস্থায় যুদ্ধ করলো, দিয়ে বুঝলো না আমার পক্ষে আর সম্ভব নয়। ওই জন্য 1803 ফ্রান্সের সঙ্গে অ্যামিসিয়েন্সের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হলো। ব্যাস, ট্রিটি সাইন করতে বাধ্য হলো। নেপোলিয়ান আক্রমণ বাধা দেওয়ার জন্য 1804-05 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের নেতৃত্বে রাশিয়া, অস্ট্রিয়া এবং সুইডেন তৃতীয় শক্তিজোট গঠন করে। এবার দেখো রাশিয়াকে তো সরিয়ে দিয়েছিল প্রথম, অস্ট্রিয়াকে পরাজিত করলো। এবার তখন বুঝলো না হচ্ছে না, ঠিক হচ্ছে না, মানে যেভাবে সরিয়েছে। এবার আবার কি করলো, ইংল্যান্ডের নেতৃত্বে আর তৃতীয় শক্তিজোট তৈরি করলো। এবার তারপরে নেপোলিয়ন বুঝলো না, এবার যদি আমি গণতন্ত্র রাখি তাহলে আমার পদ চলে যাবে। সেই জন্য নিজেকে আরো পাওয়ারফুল করার জন্য তিনি নিজেকে সম্রাট হিসেবে গ্রহণ করলো। কারণ এতদিন কিন্তু তিনি নিজেকে ঘোষণা করেননি, এবার কিন্তু নিজেকে সম্রাট। কারণ দেখো, যতক্ষণ না নিজেকে সম্রাট হিসেবে গ্রহণ করবে, ততক্ষণ লোক বলবে না যুদ্ধ করতে হবে না, যুদ্ধ করলে ক্ষতি হবে, এই হবে সেই হবে, স্বাভাবিক বলবেই। কারণ ইন্ডিয়াতেও যে সেম ব্যাপার হয়েছে। কারণ দেখো, এটা ইন্ডিয়া ডেভেলপমেন্টের জন্য ভালো হয়েছে, কিন্তু তার জন্য তো যুদ্ধ থেকে সরে আসতে হয়েছে। এবার দেখো, এখানে এসে আমাদের মনে হচ্ছে নেপোলিয়ন নিজেকে যে সম্রাট ঘোষণা করেছিল ভালোর জন্যই করেছিল। এবার মনে হচ্ছে আমাদের কারণ দেখে, তাই না? নাহলে ফ্রান্সের স্বার্থ রক্ষা হতো না। ব্যাপারটা এরকম, যখনই আমরা দেখি প্রথম অবস্থায় জিনিসটাকে খারাপ মনে হলেও যখন আমরা সিচুয়েশন দেখি, তখন দেখতে পাই যে সবাই ঠিক। ওকে, কিন্তু এই যে তৃতীয় শক্তিজোট কিছু করার আগেই 1805 খ্রিস্টাব্দে নেপোলিয়নীয় যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে। নেপোলিয়ন যুদ্ধ করে, নেপোলিয়নের যুদ্ধ। নেপোলিয়ন অস্ট্রিয়া এবং রাশিয়ার যৌথ বাহিনীকে অস্টারলিজের যুদ্ধে পরাজিত করে। অস্ট্রিয়াকে আগে হারিয়ে দিয়েছে, আবার অস্ট্রিয়া রাশিয়ার যৌথ বাহিনীকেও হারিয়ে দিয়েছে। এবার সন্ধি হবে 1805-এ। অস্ট্রিয়া ফ্রান্সের সাথে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করে এবং তৃতীয় শক্তিজোট থেকে সরে দাঁড়ায়। তারপর 1806 খ্রিস্টাব্দে ট্রাফলগড়ের নৌযুদ্ধে নেপোলিয়ন ইংল্যান্ডের কাছে পরাজিত হয়, আর রাশিয়ার সম্রাট তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক আছে, তাহলে ভালো কথা। এইভাবে চললো। 1806-তে জেনা এবং অস্টারস্টক যুদ্ধে প্রাসিয়াকে পরাজিত করে। প্রাসিয়া মানে যেটা ভেঙে আমাদের জার্মানি হয়েছে, এবং অধিকাংশ অঞ্চল দখল করে এবং স্কনবার্নের সন্ধি স্বাক্ষর হয়। রাশিয়ার ওপরে নেপোলিয়নের আধিপত্য বিস্তার রাশিয়াকে ক্ষুণ্ণ করে। রাশিয়া প্রাসিয়াকে দখল করতে চেয়েছিল বা তার নিজের টেরিটরি হিসাবে ক্লেম করতো। এবার কেন করতো, কোন জায়গার জন্য করতো, সেটা আমরা যখন প্রাসিয়া জার্মানি ইউনিফিকেশন করবো তখন আরো ভালোভাবে এটা বুঝতে পারবো। রাশিয়ার শাসককে জার বলা হতো। জার ছিল প্রথম আলেকজান্ডার। ফ্রান্সের বিরুদ্ধে 1807 খ্রিস্টাব্দে ফ্রিডল্যান্ডের যুদ্ধে পরাজিত হয়। রাশিয়া পরাজিত হলো ফ্রান্সের বিরুদ্ধে। এবার রাশিয়ার জার নেপোলিয়নের সঙ্গে টিলজিটের সন্ধি স্বাক্ষর করতে 1807। ভীষণ গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় পড়ে টিলজিটের সন্ধি কবে স্বাক্ষর হয়। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ একটা ট্রিটি। প্রেসবার্গের সন্ধি 1805, খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রিটিগুলো প্রচুর আমাদের আসে, এমসিকিউ করাবো, পাবে।
এই সন্ধিতে প্রথম আলেকজান্ডার সমগ্র ইউরোপকে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে ভাগ করে দিয়ে নেপোলিয়নের পরিকল্পনা ছাড়িয়ে দেয়। টিলজিটের সন্ধি নেপোলিয়নের ক্ষমতার চরম শিখর বলে স্বীকৃত হয়, এই জন্য টিলজিটের সন্ধি ভীষণ গুরুত্বপূর্ণ। টিলজিটের ছিল পূর্বে তিনটি, এর আগে যে তিনটে সন্ধি হয়েছিল, একটা ছিল ক্যাম্পিও ফোর্মিও, লুনভিন এবং অ্যামিউয়েন্সের সন্ধি। এই তিনটে সন্ধিকে একসাথে, মানে এই তিনটে সন্ধিকে একসাথে সারমর্ম করেছিল টিলজিটের সন্ধি। এর আগে ক্যাম্পিও ফার্মিও যেটা হয়েছিল, লুনভিন সন্ধি আর অ্যামিউয়েন্সের সন্ধি, আগের তিনটে সন্ধি বলা আছে। এই তিনটে সন্ধির অ্যাকচুয়াল সমন্বয় ছিল টিলজিটের সন্ধি। এই জন্য টিলজিটের সন্ধি ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ওকে, এবার গন্ডগোল কি, নেপোলিয়নে যখন সাম্রাজ্যবাদী কার্যকলাপ হলো, এবার সেখানে তিনি বলেছিলেন আমিই বিপ্লব, আবার আমিই বিপ্লবকে ধ্বংস করেছি। নেপোলিয়নের যে বায়োপিক ছিল নেপোলিয়নিক লেজেন্ড, সেখানে বলেছে আমিই বিপ্লব, তাহলে সেই ফরাসি বিপ্লবের জন্য গুরুত্বপূর্ণ, আবার আমি বিপ্লব ধ্বংস করেছি। এই বিতর্কে একটা উন্মাদনা এসেছে, কারণ যেটা তিনি বলেছিলেন যে আদর্শ ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এটা ফরাসি বিপ্লবের তিনটেতে আদর্শ। তিনি এটাকে প্রথমে গ্রহণ করলেন, আবার সেটাকে বর্জনও করলেন। ঠিক আছে, তাহলে সেই সময় ফ্রান্সে অরাজকতা চলেছিল এবং তিনি ফ্রান্সের শান্তি, শৃঙ্খলা, অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়েও এনেছিল। এবার তিনি আইন বানিয়েছিল, আইনের চোখে সবাই সমান, যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগ করা হবে, ভূমি ব্যবস্থার আমূল পরিবর্তন, ধর্মীয় ক্ষেত্রে সহনশীলতা, সামন্ততন্ত্রের বিলোপ, অভিজাতদের বিশেষ আধিপত্যের ক্ষমতা বিলোপ, অর্থাৎ তিনি সমস্ত ভালো কাজই করেছেন। ঠিক আছে, কিন্তু তবুও তার ব্যাপারটা তাকে এই স্বাধীনতাগুলো বর্জন করছে, সেই জন্য তাকে আমরা বিপ্লবের বরপুত্র বা বিপ্লবের সন্তান, এই যে বললাম ফরাসি বিপ্লবের সন্তান রূপে আমরা পরিচিতি দিয়ে থাকি। ঠিক আছে, আবার ফ্রান্সে তিনি এগুলো ভালো কাজ করলেন, আবার খারাপের মধ্যে ফ্রান্সে আবার যেসব জনপ্রতিনিধিমূলক প্রতিষ্ঠান ছিল সেগুলো তিনি অবসান ঘটিয়ে নিজের হাতে ক্ষমতা তুলে নিয়েছিল, সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিল, আবার ফরাসি উপনিবেশে কৃতদাস প্রথাকে পুনর্জীবিতও করেছিল, আর সিনেটকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেন। অর্থাৎ তার পজিটিভও আছে, নেগেটিভও আছে, অর্থাৎ এই জন্য তিনি বিপ্লব নয়, সিনেট, সিনেটটাকে মন্ত্রিসভাকে বলা হয় না? মন্ত্রিসভাকে সেনেট বা সিনেট বলা হয়। তাহলে সেনেটকে আজ্ঞাবহ প্রতিষ্ঠান মানে নেপোলিয়ন যা বলবে প্রত্যেকে তাই করবে, প্রত্যেকে বাধ্য। মানে নেপোলিয়ন একদিক থেকে দেখো ভালো লাগছে, ভালো কাজ করছে, আবার একদিকে আমাদের নেগেটিভও দেখছি। এবার সবগুলোই দেখো তার কারণ। তো এই সব দেখে একটা প্রশ্ন তোমাকে অবশ্যই করব, এই জন্য আমি সবাইকেই করি, তোমার মতে তাহলে কি মনে হচ্ছে, নেপোলিয়ন ভালো না খারাপ? দুটো জিনিসই তোমাদের চোখের সামনে আছে, কি মনে হয় নেপোলিয়ন ভালো? এরকম এক কথা বলা, মানে এক কথা এরকম বলা যায় নাকি ভালো না খারাপ? আচ্ছা, অবশ্যই আমি গুড, মানে গুড সাইডটা অবশ্যই রয়েছে, কারণ মানে নেপোলিয়ানে আসার ফলেই ইউরোপের যে অন্যান্য দেশগুলো ছিল তারা জাতীয়তাবাদ সম্পর্কে একটা বুঝতে পেরেছিল এবং তাদের মধ্যে স্বাধীন হওয়ার একটা জাতীয়তাবাদ ধারণা একটা গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ধারণা গড়ে উঠেছিল। ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম না, যখন তুমি কারো জুতোয় পা দেবে তখন তুমি বুঝতে পারবে তার জুতো হাঁটাটা কত কষ্ট। যেরকম হিটলার, হিটলারকে মনে হবে খারাপ, হিটলার তো খারাপ লোক ছিল। আবার যদি হিটলারের পায়ে মানে জুতোয় পা দাও তখন বুঝতে পারবে না হিটলার ভালো ছিল। ব্যাপারটা সেরকম, মানে কেউই খারাপ নয়, কেউ ভালো নয়, কিন্তু সেই সময় যে সিচুয়েশন সেটাই সেই সময় মানুষের খারাপ বা ভালোকে মানে এক্সপ্লেন করে থাকে। সেরকম নেপোলিয়নের অবস্থাও সেরকম। তিনি প্রাথমিক অবস্থায় দেখো সবই ভালো কাজ করলো, কিন্তু যখনই দেখলো যে সবাই মানে বিভিন্ন দেশ তার উপরে এতটা অ্যাটাক করছে, এতটা তাকে যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে, সেটা তার ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, সেই সময় গণতন্ত্র থাকলে তার পক্ষে এটা সম্ভবই ছিল না। সেই জন্য তাকে এইগুলো আবার করতে হলো, নাহলে সম্ভব না। ঠিক আছে, ফলে ওই জন্য একটা দিক থেকে দেখতে গেলে কাউকে খারাপ বা ভালো বলাটা খুবই কষ্টকর ব্যাপার। হুম, আচ্ছা, এবার নেপোলিয়নের সাম্রাজ্যে এই যে আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য গঠন করতে গিয়ে তার মতাদর্শ হলো যে জার্মানি, ইতালি, জার্মানি, স্পেন এবং পোল্যান্ডে জাতীয়তাবাদের উন্মেষ হলো। এইটাই বললাম যে এর ফলে যা, এবং 1797 ইতালিতে সিজেল পাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে এবং সেখানকার অধিবাসীদের মধ্যে একটা দেশপ্রেমের সঞ্চার করে। এই কথাটাই এই যে বললে তুমি এক্ষুনি, সেই কথাটাই বলা আছে। তার শাসনে ইতালির মানুষের মধ্যে নতুন চেতনা, ঐক্যবোধ জাগ্রত হয়। ইতালিতে নেপোলিয়নের শাসন সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল। এবার ইতালীয়রা জাতীয়তাবাদে হয়, জার্মানিতে নেপোলিয়নের
অভিজাতদের ক্ষমতা বিলোপ, প্রগতিশীল শাসন কার্য এবং চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করে জার্মান উদারনীতির জন্ম নেয়। অর্থাৎ ইতালির জনগণের মতো জার্মানির জনগণও নেপোলিয়নের কাছ থেকে কিন্তু জাতীয়তাবাদ বা উদারনীতির আদর্শে দীক্ষিত হয়েছিল। তার মানে বলাই যায় যে তার কারণেই বিভিন্ন দেশের মধ্যে ন্যাশনালিজম জন্ম নিয়েছিল। ঠিক আছে। এছাড়া নেপোলিয়ন 1806-তে কনফেডারেশন অফ দ্য রাইন নদীর তীরে 16টা এরকম ছোট ছোট জার্মান রাষ্ট্র নিয়ে কনফেডারেশন তৈরি করেছিল, যার ফলে জার্মান জাতি নিজেদেরকে একটা দেশ হিসেবে, জার্মান জাতি হিসেবে নিজেদেরকে বলেছিল ঐক্যবদ্ধ, নাহলে প্রত্যেকে আলাদা ছিল। কোড নেপোলিয়ান, কনফেডারেশন অফ রাইন, এইগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ। 1807-এ নেপোলিয়নের গ্র্যান্ড ডাচ অফ ওয়ার্স গঠন করে পোল্যান্ডের জাতীয়তাবাদ গড়ে তুলেছিল। আইনের চোখে সবাই সমান, ভূমিদাস প্রথার অবসান, এগুলো ঘোষণার মাধ্যমে পোল্যান্ডের মানে নেপোলিয়ন উদারনৈতিক সংবিধান চালু করেছিল। অর্থাৎ মানে আমরা বলতেই পারি যে জার্মানি, পোল্যান্ড, ইতালি, এরকম বিভিন্ন দেশ সবাই কিন্তু মানে নেপোলিয়নের কাছ থেকে জাতীয়তাবাদের শিক্ষা পেয়েছিল। ঠিক আছে। এই কারণেই নেপোলিয়ন গুরুত্বপূর্ণ। নেপোলিয়নের ফলে আরো কি হয়েছিল যে যুদ্ধ বিজয় করেছিল এবং সামরিক সাফল্য নতুন ইউরোপের জন্ম দেয়। অবশ্যই এর ফলে ইউরোপের একটা নকশাই পাল্টে গেছিল। ইতালি জার্মানিতে নেপোলিয়নের ব্যক্তিগত আনুগত্য দীর্ঘস্থায়ী ছিল, কারণ ওখানকার লোকেরা তাকে একদম গড হিসাবেই মনে করতো ইতালি জার্মানিতে। এই দুটি দেশের উপর আর অস্ট্রিয়ার যে হ্যামসবার্গ ডাইনেস্টি ছিল, তাদের রাজাদের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। মানে কি, মানুষ নেপোলিয়নকে চায়, কিন্তু অস্ট্রিয়া আবার সেই জায়গায় ল্যান্ড গ্রহণ করে, কারণ এই বংশের রাজারা রোমান শাসন মেনে, দেখো রোমান এম্পায়ার প্রচুর বড় ছিল, শেষে কমতে কমতে ইতালির ছোট্ট জায়গায় মানে একদম ছোট হয়ে গেছিল, পরবর্তীকালে হেরে হেরে। ঠিক আছে। তো যাই হোক, ডিরেক্টরি শাসনকালে অস্ট্রিয়া ফ্রান্সের কাছে পরাজিত হলে ইতালিতে ব্যাপক ভৌগোলিক পরিবর্তন হয়। ইতালিতে সিজেলপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পিডমন্ট ফ্রান্সের অন্তর্ভুক্ত হয়। পিডমন্ট এই পরবর্তীকালে ইতালিতে আবার আসবে। নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করে ক্যাম্পিও ফার্মিও আর প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করা আগেই বলে দিয়েছি, এবং নিজেকে ইতালির রাজা বলেও ঘোষণা করে। তাহলে নেপোলিয়ন ফ্রান্সেরও রাজা, ইতালিরও রাজা। টাস্কানি, পিডমন্ট, জেনোয়া ফ্রান্সের শাসনে আসে। পোপকে বন্দি করে রোমকেও ফ্রান্সের অন্তর্ভুক্ত করা হয়। দক্ষিণ ইতালির নেপলস ফ্রান্সের অধীনে এলে নেপোলিয়নের রাজা দ্বিতীয় ফার্ডিনান্ডকে তিনি বিতাড়িত করেন। নেপোলিয়ন জার্মানির পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ঘটনা পরবর্তীকালে হয়, কিন্তু নেপোলিয়নের ওই যে কনফেডারেশন অফ রাইন, তার জন্য জার্মানি কিন্তু অনেকটা হয়েছিল, মানে পুনর্গঠন হয়েছিল। অস্ট্রিয়াকে শক্তি মেটার্নিকের পরে আসছে না? একদম একদম মেটার্নিটি এর জার্মানির যে ইউনিফিকেশনের প্রধান কারণ ছিল। ঠিক আছে। এটা আমরা পরের যে চ্যাপ্টার আছে পরে পড়বো, আমরা ইউনিফিকেশন কিভাবে হলো ম্যাপ দিয়ে দিয়ে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে। তার মধ্যে আমাদের হচ্ছে বিসমাথের কি গুরুত্ব ছিল, ঠিক আছে, সব আমরা পড়ব। অস্ট্রিয়ার শক্তি দুর্বল করে বাভেরিয়া এবং পাশাপাশি ছোট রাজ্যগুলিকে নিয়ে একটা রাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করে। বাভেরিয়া যাতে শক্তিশালী না হয়ে ওঠে, তাই জন্য উইটেনবার্গ নামে একটা নতুন রাজ্য গঠন করে। দক্ষিণ জার্মানি তিনি বাডেন নামে একটি রাজ্য গঠন করে। নেপোলিয়নের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল কনফেডারেশন অফ রাইন গঠন করা। এর উদ্দেশ্য ছিল জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়া উভয়ের শক্তিকে নিয়ন্ত্রণ করা এবং বাভেরিয়া, উইটেনবার্গ এগুলিকে জার্মান কনফেডারেশনের সদস্য করা। এবার কিছু রাজ্য নিয়ে কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করে। রাশিয়ার অংশ নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ালস গঠন করে। নেপোলিয়ন এরকম 300টি রাজ্যকে পুনর্গঠিত করে 36টা রাজ্যে পরিণত করেছিল। ঠিক আছে। তার মানে নেপোলিয়ন জার্মানি ইউনিফিকেশনে ভীষণ গুরুত্বপূর্ণ। পরে নেপোলিয়ন বাটাভিয়া প্রজাতন্ত্র তৈরি করে, যেটা থেকে পরে হল্যান্ড হয়, মানে আজকের দিনে নেদারল্যান্ড। সুইজারল্যান্ডে হেভেটিক প্রজাতন্ত্র গঠন করে, যেটা হচ্ছে সুইস কনফেডারেশনের আন্ডারে ছিল। নতুন অঞ্চলে এবার নেপোলিয়ন কি করে, যেসব জায়গা দখল করতো সেই জায়গায় নিজের অনুচরকে শাসক হিসাবে, যেমন আমাদের করতো আলেকজান্ডার করতো, সেইভাবে কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা অনুচরকে শাসক হিসাবে অ্যাপয়েন্ট করে নিযুক্ত করতো। তার ডাইনেস্টি হল্যান্ডে নিজের ভাই লুইকে, ওয়েস্টফেলিয়াতে আরেক ভাই জেরমকে, নেপলসে জোসেফকে, ইতালি ল্যাম্বার্ডিতে সৎপুত্র ইউজিনকে শাসক হিসেবে অ্যাপয়েন্ট করে। স্পেন দখল করে জোসেফকে স্পেনের রাজা হিসেবে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে। তার মানে আস্তে আস্তে
মানে সব জায়গায় এবার নিজেকে ইতালির রাজা ঘোষণা করে এবং প্রথম ফরাসি সাম্রাজ্য গঠন করে। এটাকেই বলা হয় প্রথম ফরাসি সাম্রাজ্য। পরবর্তীকালে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য আমরা কিন্তু পাবো। অর্থাৎ নেপোলিয়নের সাম্রাজ্য ফরাসি সাম্রাজ্য হয়ে উঠেছিল এই সময়। তারপরে ফ্রান্স, জার্মানি, আইবেরি, এখানে নেপোলিয়নের এবার দেখো ইউরোপের একদিকে যখন মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায়, এবার নেপোলিয়ন এবার নিজের স্বার্থের জন্য ইউরোপকে ব্যবহার করে। অবশ্যই নিজের জায়গায় আত্মীয় স্বজনকে বসায়, কিন্তু তারা কি করে সবার উপরে হচ্ছে আন্দোলন মানে অত্যাচার করা শুরু করে। ঠিক আছে, এবার নেপোলিয়ন জার্মান বিচ্ছিন্নতাবাদের সুযোগ নিয়ে তাদের উপরে অনৈক্য বজায় রাখে, কোড নেপোলিয়নের মাধ্যমে করে। এবার গেটে, কান্টসিলার এরকম চিন্তাবিদরা নেপোলিয়নের বিরুদ্ধে বিরোধী কর্মসূচি গ্রহণ করে, যেমন ফরাসি বিপ্লবে হয়েছিল সেম এখানেও পৌঁছে গেছে কয়েকজন। তারা জার্মান জাতীয়তাবাদী নেপোলিয়নের বিরুদ্ধে অস্ট্রিয়ার উপর নির্ভর করে। নেপোলিয়নের কাছে অস্ট্রিয়া পরাজিত হলে হতাশ হয়ে পড়ে নেপোলিয়ন। রাশিয়া আক্রমণের ব্যর্থতা জার্মানির আক্রমণে সঞ্চার ঘটায়। নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা পর্তুগাল মানতে অস্বীকার করলে নেপোলিয়ন পর্তুগালের বিরুদ্ধে যুদ্ধ করে। এরপর তিনি স্পেন দখল করতে অগ্রসর হন। স্পেনের রাজা চতুর্থ চার্লসকে পদত্যাগ করিয়ে জোসেফ বোনাপার্টকে স্পেনের রাজা ঘোষণা করে। ওই যে বললাম উপরে বলেছিলাম সেগুলো এখানে বলা আছে। ইংল্যান্ডের সেনাপতি আর্থার ওয়েলসলির নেতৃত্বে স্পেন এবং পর্তুগাল মানে বিশাল এই সমর্থনে আসে। এবার উপদ্বীপের যুদ্ধ হয়। এরপর লাইপিজের যে যুদ্ধ হয়েছিল বা জাতিসংঘের যুদ্ধে নেপোলিয়ন এই যুদ্ধ করেছিল এবং সেখান থেকে প্রচুর ফরাসি সৈন্য মারা যায়, প্রায় 3 লক্ষের বেশি ফরাসি সৈন্য এতে মারা যায়। এত ক্ষয় হয়েছিল সেই জন্য এটাকে স্প্যানিশ আলসার বলা হয়। যেমন আমাদের যে কি বলে কি বলে আমাদের ওই ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব, একদম ঔরঙ্গজেবের কথা বলছি। ডেকান কথা। ডেকান আলসার বলা হয়। ঠিক আছে, কারণ দাক্ষিণাত্যের ডেকানে মানে মারাঠাদের পরাজিত করার জন্য তিনি এত ক্ষয় মানে এত করেছিলেন, সেই জন্য তার ডেকান আলসারে তার এম্পায়ার পুরো ডিস্ট্রয় হয়েছিল। ওই যে ছত্রপতি সম্ভাজি মহারাজকে মারার পরে তিনি ভেবেছিলেন যে না মারাঠারা গিয়েছে, মানে মারাঠাদের আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজকে মারাটা তার যে কত বড় ভুল ছিল সেটা ইতিহাস তাকে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ যদি ছত্রপতি সম্ভাজি মহারাজকে যদি না মারতো আর ওইভাবে ব্রুটালি যদি না মারতো তাহলে হয়তো এত মানে মারাঠারা এত মানে একজোট হতে পারতো না। ঠিক আছে, সেই জন্য ছত্রপতি সম্ভাজি মহারাজকে এতটা কষ্ট দেওয়ার পরেও তার মৃত্যুটা বৃথা যায়নি। ঠিক আছে, তো যাই হোক সেটাই হচ্ছে ব্যাপার। তো স্পেন পর্তুগালের বিরোধিতা অস্ট্রিয়া প্রভাব থেকে মুক্ত হয়। অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওয়ারগ্রামের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করে কনকর্ডের সন্ধি স্বাক্ষর করে। ওয়ারগ্রামের যুদ্ধে নেপোলিয়নের সামরিক দুর্বলতা স্পষ্ট হয়। এবার নেপোলিয়নের সবচেয়ে বড় ভুল কি না, রাশিয়া আক্রমণ। নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা রাশিয়াকে প্রথমে সমর্থন জানালেও রাশিয়ার অর্থনীতি বিপর্যস্ত হয়েছিল। এবার রাশিয়ার রাজা প্রথম আলেকজান্ডার টিলজিটের সন্ধি ভঙ্গ করে মহাদেশীয় ব্যবস্থাকে অস্বীকার করে। এবার নেপোলিয়ন কি করে, বলছে ঠিক আছে অস্বীকার করেছে, 6 লক্ষ সৈন্য পাঠিয়ে দিল, গ্র্যান্ড আর্মি তৈরি করলো। এবার এর মধ্যে ফরাসি সৈন্যের সংখ্যা কম ছিল, বাকিরা ছিল এই যে পোল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, হল্যান্ড, বিভিন্ন জায়গায় যে পরাজিত যে সৈনিক ছিল তাদেরকে নিয়ে বানিয়েছিল। রাশিয়ার সৈন্য মাত্র 2 লক্ষ ছিল, কম, একদম কম। কিন্তু মিমেন নদী পার হয়ে যখন ফরাসি সেনাবাহিনী মানে রাশিয়া এন্টার করে, সেখানে রোডো মানে বোরোডিনার যুদ্ধে নেপোলিয়ন জয়লাভ করলেও রুশ বাহিনী সেখানে যখন মস্কোয় পৌঁছায় সেখানে প্রচুর ঠান্ডা, খাওয়ার দাওয়ার আর নেই। রাশিয়ার লোকেরা তারা তো ঠান্ডায় অভ্যস্ত, জানে কিভাবে ঠান্ডা থেকে বাঁচতে হয়, কিন্তু এরা জানে না। ব্যাস শীত, খাদ্যাভাব, জ্বর, এইসব রুশ সেনাবাহিনীর যে পোড়া মাটি নীতি, যে জায়গায় খাওয়ার দাওয়ার হয়ে যায় সেই জায়গার মাটি তারা পুড়িয়ে দেয়। ঠিক আছে, ফলে সেই জায়গায় আর কিছু তৈরি হয় না, বন্য জীবজন্তুর আক্রমণে ব্যাস খুব খারাপ অবস্থা। আর এবার যখন দেখছে যে হেরে যাচ্ছে তখন আলেকজান্ডারের কাছে সন্ধির প্রস্তাব দিল। সে বলছে না হেরে যাচ্ছ আবার সন্ধি কিসের, ব্যাস নাকচ করে। এবার খুব প্রচুর লোক ফিরে আসে, মাত্র 95,000 সৈন্য নিয়ে ফিরে আসে। বাবা 6 লাখ নিয়ে গেছিল, 95,000 ফিরে আসছে। এবার মস্কো অভিযানে নেপোলিয়নের যে অপরাজেয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। ব্যাস এবার 100 দিবসের এবার নেপোলিয়নকে হারিয়ে যাওয়ার পরে বুঝলো সবাই যে না নেপোলিয়নও হারবে। রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম রাশিয়ার সাহায্যে মুক্তিযুদ্ধ করে, ইংল্যান্ড যোগদান করে, ব্যাস সবাই বুঝে গেছে এবার নেপোলিয়ন হারবে। অস্ট্রিয়া, হল্যান্ড আর ইতালির বিভিন্ন যোগদান করে চতুর্থ শক্তিজোট গঠন করে।
তারা যুদ্ধ করে লুটজেন এবং বাউটজেনের যুদ্ধে জয়লাভ করে এবং আলাইপিজের যুদ্ধে পরাজিত হয় 1800 তারপর ফ্র্যাঙ্কফুর্টের চুক্তি অনুসারে নেপোলিয়ানকে কি করা হয়, শুধুমাত্র পুরানো ফ্রান্সেই থাকতে হয়। প্রথম যে ফ্রান্স ছিল বাকি সব জায়গা হাতছাড়া হয়। 1814-তে শক্তিজোট প্যারিস দখল করে এবং নেপোলিয়ানকে সিংহাসন থেকে সরিয়ে এলবা দ্বীপে নির্বাসনে পাঠায়। এলবা দ্বীপে যাওয়ার পূর্বে নেপোলিয়ন ঘোষণা করে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করলাম, বাকি কিছুই ছেড়ে গেলাম না। এবার 11 মাসের মধ্যে আবার সৈন্য নিয়ে, ঠিক আছে, 11 মাসের মধ্যে আবার সৈন্য নিয়ে ফ্রান্সে আবার আসে। ফ্রান্সে তখন অষ্টাদশ লুই ফ্রান্স ছেড়ে তখন পালিয়ে যায়, কারণ নেপোলিয়নকে সরিয়ে দেওয়ার পরে তার জায়গায় অষ্টাদশ লুইকে বসানো হয়েছিল। এরপর তিনি 100 দিন সাম্রাজ্য করে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত। তাহলে 18 জুন আবার কি হয়, বেলজিয়ামের ওয়াটারলুর যুদ্ধে আর্থার ওয়েলেসলি, ডিউক অফ ওয়েলিংটন তাকে বলা হয়, নেপোলিয়নকে চূড়ান্তভাবে পরাজিত করে এবং নেপোলিয়ন প্যারিসে এসে থাইনাপে রাচিফোর্ট বন্দরে পালিয়ে যায় এবং রাচিফোর্ট বন্দরে ক্যাপ্টেন হোডওয়ার্ডের কাছে আত্মসমর্পণ করে। এখান থেকে প্যারিসের দ্বিতীয় সন্ধি স্বাক্ষর হয়। আর ওয়াটারলু এবার এই এটা তো অলরেডি বলে দিয়েছি। তারপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়, সেখানে 52 বছর বয়সে 5 মে তার মৃত্যু। ভালো সুন্দর গল্প, ঠিক আছে, নেপোলিয়ান। তো যাই হোক, আমরা মোটামুটি নেপোলিয়ান আলোচনা করলাম। তাহলে পরের ক্লাসে আমরা ফরাসি বিপ্লব আর আমাদের যে ফ্রেঞ্চ আমাদের হচ্ছে নেপোলিয়ান, এটার এমসিকিউ আলোচনা করব। আচ্ছা, আমি তাহলে এমসিকিউ দিয়ে রাখছি, ঠিক আছে, যদি পারো করে রাখবে, আর যেগুলো যেগুলো পারবে না আমি করিয়ে দেবো, ঠিক আছে। একটু তাহলে নিজেরা করলে, ঠিক আছে, খুঁজে নিলে সুবিধা হবে। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, করে রাখবে, যেগুলো যেগুলো হবে না সেগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। আশা করি করেছো। প্রথম কোশ্চেন, হু সেড দ্য টাস্ক অফ রিপ্রেজেন্টিং দ্য পিপল হ্যাজ বিন গিভেন টু দ্য রিচ? এটা কার বক্তব্য ছিল? মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে খুব একটা কঠিন ব্যাপার নয়। এটা খুব একটা কঠিন, মানে ইংলিশ নয়, খুব একটা মানে কে বলেছে, কি করেছে? বি উত্তর, বি উত্তর হবে জন জিন পল পাল মারাটে। জন পল মারাট। ওকে, একদম, এটা আমাদের বলার ছিল। ভেরি গুড। নেক্সট, পরের কোশ্চেন বলেছে, দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি ফর্মড এ কনস্টিটিউশন ইন 1791। একটা জাতীয় যে অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল 1791-তে, টু লিমিট দ্য পাওয়ার অফ, কাদের ক্ষমতাকে সংকুচিত করার জন্য? কাদের ক্ষমতাকে সংকুচিত করার জন্য পার্লামেন্ট? হ্যাঁ, মোনার্ক, মানে যে শাসক যারা রয়েছে তাদের ক্ষমতাকে সংকুচিত করার জন্য। মোনার্ক মানে মোনার্কি, মানে যে শাসক রয়েছে তাদের ক্ষমতাকে সংকুচিত করার জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল 1791-তে। ভেরি গুড। হু রোট অ্যান ইনফ্লুয়েন্সিয়াল প্যাম্পলেট? কে একটা ইনফ্লুয়েন্সিয়াল প্যাম্পলেট লিখেছিল? হোয়াট ইজ দ্য স্টার্ট এস্টেট, মানে যে থার্ড এস্টেটটা রয়েছে সেই সম্পর্কে একটা যে ইনফ্লুয়েন্সিয়াল, মানে একটা যে উৎসাহিত করার জন্য প্যাম্পলেট কে লিখেছিল? অ্যাবেসিয়াস, ফেমাস অ্যাবেসিয়াস। এগুলো সম্পর্কে আমরা একদম ক্লাসে আলোচনা করেছিলাম, নোটসে আমাদের এগুলো সম্পর্কে বলা হয়েছিল। আচ্ছা, হুইচ গ্রুপ অফ পিপল ডিড নট জয়েন দ্য জ্যাকোবিন ক্লাব? খুব ফেমাস জ্যাকোবিন ক্লাব ছিল, যার হচ্ছে মেম্বার রোবসপিয়ার ছিল। তো জ্যাকোবিন ক্লাবে কোন শ্রেণীর লোকেরা যোগদান করেনি? মেন উইথ প্রপার্টি, মানে যেসব লোকের সম্পত্তি ছিল তারা জ্যাকোবিন ক্লাবে যোগদান করেনি, ঠিক আছে। ভেরি গুড, মেনশন করা হয়েছিল এগুলো সম্পর্কে। আচ্ছা, ফ্রেঞ্চ ওমেন ডিমান্ডেড দ্য রাইট অফ, ফরাসি যেসব মহিলারা ছিল তারা কিসের দাবি করেছিল? অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবাভ। প্রথমত টু ভোট, কারণ ভোট দেওয়ার অধিকার তাদের ছিল না। তারপর টু বি ইলেক্টেড ইন দ্য অ্যাসেম্বলি, মানে তোমার যে সংসদ রয়েছে সেখানে তারা যোগদান করতে পারতো না। টু হোল্ড পলিটিক্যাল অফিস, মানে যে কোনো রাজনৈতিক পদেও তারা যোগদান করতে পারতো না। তো তাদের দাবি এটাই ছিল যে তাদের সমস্ত জায়গায় তাদের যোগদান করতে দিতে হবে। তাহলে অ্যান্সার আমাদের ডেফিনেটলি হবে অল অফ দিস, সবগুলোই আমাদের তাদের ডিমান্ড ছিল। ফরাসি যেসব মহিলা ছিল তাদের সবগুলোই ডিমান্ড ছিল। আচ্ছা, নেক্সট, এ ট্রায়াঙ্গুলার সেভ ট্রেড টুক প্লেস বিটুইন ইউরোপ, আমেরিকা অ্যান্ড, একটা যে
ত্রিভুজাকৃতি স্লেভ ট্রেড, মানে তোমাদের যে দাসের যে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি করা হয়েছিল ইউরোপ আমেরিকার কোন দেশের মধ্যে? আফ্রিকা। আফ্রিকা, কারণ আফ্রিকা থেকে বেশি স্লেভ তারা নিয়ে আসতো আফ্রিকাকে কলোনাইজ করে। ইংল্যান্ড বলো ফ্রান্স বলো প্রত্যেকে আফ্রিকা থেকে কলোনাইজ করেছিল। সেই জন্য আমরা দেখেছি আফ্রিকাতে প্রত্যেকেরই কলোনি ছিল। পরে এখন হচ্ছে বিভিন্ন জায়গা যেখান থেকে ডায়মন্ড নিয়ে আসা হয়, ঠিক আছে, সেই জায়গার নাম অনুসারে হয়ে গেছে রোডল্যান্ড। আচ্ছা, আমরা আফ্রিকার যেটা ব্যবচ্ছেদ সেটা পড়বো। আপন বিকামিং ফ্রি দ্য স্লেভ ওর, মানে যারা সব দাসরা, মানে রেড ক্যাপ, হ্যাঁ, রেড ক্যাপ। তারা হচ্ছে কি পরতো, তারা হচ্ছে লাল যে টুপি হতো সে রেড ক্যাপ তারা পরতো, ব্লু ক্যাপ হোয়াইট ক্যাপ গ্রিন ক্যাপ নয়, তারা রেড ক্যাপ পরতো। আপন বিকামিং ফ্রি, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পরে দাসরা রেড ক্যাপ পরতো। ভেরি গুড। হয়ে হু ওয়ার নট কনসিডার্ড প্যাসিভ সিটিজেন, কাদেরকে প্যাসিভ সিটিজেন হিসেবে কনসিডার করা হয় না? অ্যাক্টিভ মানে সরাসরি, আর প্যাসিভ মানে অন্য দিক থেকে। কাদেরকে প্যাসিভ সিটিজেন হিসেবে কনসিডার করা হয় না? ওয়েলথি পিপল, মানে যারা ওয়েলদি, ভোট দিত আর কি। যারা ভোট দিত না, ভোট নয়, যাদের কাছে সম্পদ ছিল, ঠিক আছে, ধনবান লোক যারা, তাদেরকে প্যাসিভ সিটিজেন হিসেবে কনসিডার করা হতো না। নট কনসিডার প্যাসিভ সিটিজেন, ওয়েলদি পিপলদের। ভেরি গুড। দ্য থার্ড স্টেট, ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট থার্ড স্টেট পড়েছিলাম। থার্ড স্টেটের মধ্যে কারা থাকতো? অল অল অফ দ্য অল অ্যাবাভ, তাই তো? অবশ্যই। হুম। পুয়ার সার্ভেন্ট, স্মল পিসেন্টস, মানে যে গরিব যারা চাকর, ছোট যে কৃষক, ল্যান্ডলেস লেবার যাদের এ তো হবেই। পিসেন্ট অ্যান্ড আর্টিস্ট, যারা হচ্ছে কৃষক এবং যারা আর্টিস্ট হতো। বিজনেসম্যান, মার্চেন্ট, লয়ার, প্রত্যেকেই ছিল আমাদের থার্ড স্টেটের মধ্যে। ফার্স্ট আর সেকেন্ড স্টেট তো আমরা অলরেডি আলোচনা করেছি, রাজার ক্লোজ যারা হয় তাদের, আর অভিজাত যারা, তারা সেকেন্ড স্টেটের মধ্যে পড়ে। Which of the following decisions were taken by the convention? কনভেনশনে কি ডিসিশন নেওয়া হয়েছিল? যে কনভেনশনটা হয়েছিল সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? স্যার এই কনভেনশনটা কত সালে, মানে 1791। 1792 যেটা? হ্যাঁ, 1700 হচ্ছে 91 যেটা? 91টাই, 91 বা 92 যেটাই করো, কোনো অসুবিধা নেই। সমাবর্তন মানে ওইটাই বলছে। দেখো অসুবিধা হচ্ছে, তাহলে কোনটা কোনটা হবে না একদম ডেফিনেটলি বলো। মোনার্কি কি অ্যাবলিশের কথা বলা হয়েছিল? বলা হয়নি, কারণ না, এটা মোনার্কি হবে না। এক্সিস্ট করে হবে, তাহলে এটা হবে না। কনস্টিটিউশনাল মনার্কি, আচ্ছা এটা নিয়ে একটু ডাউট আছে। আচ্ছা, অল ম্যান অ্যান্ড ওমেন অ্যাবাভ 20 ইয়ার্স গট দ্য রাইট টু ভোট, এটা কি হয়েছিল? কখনোই না। এটা ভারতে হয়েছিল, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। ওখানে ভোট তারাই দিতে পারতো যারা একটা ট্যাক্স দিতে পারতো, যাদের একটা সম্পদ থাকতে পারতো। এখানে কখনোই ফ্রান্সে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি কখনোই ছিল না, তাহলে এটা হওয়ারও সম্ভব নয়। বি আর সি কখনোই সম্ভব নয়। এ আর ডি এর মধ্যে হবে, কি হবে? ফ্রান্স কনস্টিটিউশনাল মনার্কি হবে না রিপাবলিক হবে? হ্যাঁ, রিপাবলিক হবে। একদম, এটাই হবে অ্যান্সার। দেখ, কনস্টিটিউশনাল মনার্কি হলে কি হবে, যে সংবিধান যা বলবে সেই অনুযায়ী কাজ হবে। কিন্তু রিপাবলিক মানে কি, যে আমাদের মানে ভোটের মাধ্যমে একজনকে নির্বাচিত করা হবে, সে আমাদের জন্য রুল করবে। যেটা আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়াও কি, ইন্ডিয়া হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক। মানে ইন্ডিয়াতে কি করা হয়, যে ভোট হয়, ভোট দেওয়া হয়, সেই জন্য ইন্ডিয়া হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি। আর রিপাবলিক কেন? কারণ সেই ভোটের মাধ্যমে একজন প্রতিনিধিকে নির্বাচন করা হয়, সে আমাদের উপরে রুল করবে, সেই জন্য সেটা রিপাবলিক। তাহলে ফ্রান্সকে রিপাবলিক বা প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। আশা করি বোঝা গেল। ওকে, নেক্সট। হাউ ডাজ এ সাস্টেনেবল সাবস্টেন্সেস ক্রাইসিস হ্যাপেন? সাবস্টেন্সেস ক্রাইসিস হ্যাপেন কিসের জন্য হয়েছিল? হাউ ডাজ এ সাবস্টেন্সিভ ক্রাইসিস, ব্যাড হারভেস্ট, মানে ওই যে আমাদের যে খরা যেটা ব্যাপারটা বলছে, কেন হয়েছিল? হাউ ডাজ, কখন? সবগুলোই হবে। সবগুলোই হবে। ব্যাড হারভেস্টের লিডস টু স্কারসিটি অফ গ্রেনস, মানে যে মানে আমাদের যে চাষবাসের মানে খুব খারাপ চাষ হয়েছিল, সেই জন্য খাবারের যে সংকোচন দেখা দিয়েছিল। ফুড প্রাইস রাইজ অ্যান্ড দ্য প্রোটেস্ট ক্যান নট বাই ব্রেড, যে আমাদের যে খাওয়ার যে প্রাইস সেটা হচ্ছে বেড়ে গিয়েছিল,
সেই জন্য হচ্ছে মানে তার জন্য লোকে হচ্ছে রুটি কিনতে পারতো না, লিডস টু উইকার বডিজ, ডিজিজের, ডেথস অ্যান্ড ইভেন ফুড রাইটস। ঠিক আছে, মানে যেসব অবস্থা তোমার ডিজিজ মানে আমাদের রোগ জ্বালা, এই মৃত্যু, এইসব কারণের জন্য খাবারের জন্য লড়াই, অবশ্যই সেই জন্য ক্রাইসিস। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আনট্রু অ্যাবাউট থার্ড স্টেট? থার্ড স্টেট সম্পর্কে কোনটা আনট্রু, কোনটা ভুল? আমার প্রথমেরটা হবে, কারণ শুধুমাত্র পুয়ার গরিবরা ছিল না, তার মধ্যে কিছু সংখ্যক ধনীও থাকতো। হ্যাঁ, থার্ড স্টেটের মধ্যে শুধু যে গরিবরা থাকতো তারা নয়, তার মধ্যে আর্টিস্ট যারা হতো, যারা বিজনেসম্যান হতো, তারাও থার্ড স্টেটের মধ্যে থাকতো, তাই তো? অবশ্যই, সেই জন্য প্রথমেরটা আমাদের থ্রি। বাকিগুলো বলছে উইদিন দ্য থার্ড স্টেট সাম ওয়ার রিচ অ্যান্ড সাম ওয়ার পোর, অবশ্যই ঠিক। রিচার মেম্বার্স অফ থার্ড স্টেট ওন ল্যান্ডস, অবশ্যই। পিসেন্টস ওয়ার অবলাইজ টু সার্ভ ইন দ্য আর্মি টু অর বিল্ড রোডস, অবশ্যই। যারা যেসব কৃষকরা হতো তাহলে আর্মিতে তারা মানে কাজ করতে বাধ্য থাকতো বা রাস্তা তৈরিতে বাধ্য থাকতো, অবশ্যই। ভুল একমাত্র এটাই। গিলোটিন কি? A device consisting of two poles and blade with which a person was beheaded. তাহলে গিলোটিন হচ্ছে সেটাই যেখানে মানে শিরচ্ছেদ করা হয়, তাই তো? এ ডিভাইস কনসিস্টিং অফ টু পোলস অ্যান্ড এ ব্লেড উইথ হুইচ দ্য পারসন ওয়াজ বি হেডেড, যার মাধ্যমে গলা কেটে দেওয়া হতো, তাই তো? ভেরি গুড। দ্য ওয়ার্ড লিভার্স স্ট্যান্ডস ফর? Currency. ফ্রান্সের যে কারেন্সি, ফ্রান্সের যে মুদ্রা, সেটাকে বলা হয় ইউনিট অফ কারেন্সি ইন ফ্রান্স। বাকিরা অ্যান্স করনি? সুজাতা, পুতুল, করনি কিছু? এগুলো পিডিএফ তো দেওয়া ছিল। স্যার পড়েছি, সবগুলো ঠিক করে হয়নি। আর আমার এই 8টা থেকে স্যার ক্লাস, তো আমাকে এই মানে সমস্যা একটু, মানে কথা বলার একটু সমস্যা। আমি যেখানটা রয়েছি সব কথা বলছে, তো ওই জন্য কিছু বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য সাবস্টেন্সেস ক্রাইসিস হোয়েন অকার্ড ফ্রিকোয়েন্টলি ইন ফ্রান্স? সাবস্টেন্সেস ক্রাইসিস কি যখন এটা ফ্রান্সে হয়েছিল? অ্যান এক্সট্রিম সিচুয়েশন এন্ডেঞ্জারিং দ্য বেসিস মিনস অফ লাইভলিহুড, সাবসিডি ইন ফুড গ্রেনস, সাবসিডি মানে ভর্তুকি, খাদ্যতে ভর্তুকি, লার্জ স্কেল প্রোডাকশন অফ ফুড গ্রেনস, প্রচুর যে খাদ্যশস্যের প্রচুর উৎপাদন হয়েছিল। প্রথম একটা এক্সট্রিম সিচুয়েশন মানে একটা খুব ভয়াবহ সিচুয়েশন, এন্ডেঞ্জারিং দ্য বেসিস মিনস অফ লাইভহুড মানে বেঁচে থাকার জন্য যেসব জিনিসের প্রয়োজন সেগুলোরই অবস্থা খারাপ হয়েছিল। কোনটা হবে? এক্ষুনি একটু আগে বলা হলো, প্রথমেরটা প্রথমেরটাই হবে। প্রথমেরটা হবে। প্রথমেরটা ডেফিনেটলি বলা আছে অ্যান এক্সট্রিম সিচুয়েশন, একটা খারাপ সিচুয়েশন, এন্ডেঞ্জারিং দ্য বেসিস মিনস অফ লাইভলিহুড। ভেরি গুড। আচ্ছা, হোয়াট ওয়াজ স্টেট জেনারেল? স্টেট জেনারেলটা কি? হ্যাঁ, ডি ডি করেছি, অ্যাডভাইসার অফ দ্য কিং। না, অবশ্যই স্টেট জেনারেল কি রাজার অ্যাডভাইসার ছিল? না, স্টেট জেনারেলে ভোট মানে ওই ভোট জন্যই হতো। তো না, ভোট হতো। ওই স্টেট জেনারেল এটা একটা রাজনৈতিক সংগঠন ছিল, পলিটিক্যাল বডি। সেই জন্য তো ওখানে ভোটের জন্য যে তিনটে হাউস হতো, তিনটে, একটা ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট আর থার্ড স্টেট, তারা ভোট দিত, মনে নেই? তাহলে পলিটিক্যাল বডি, ওই জন্যই তো পলিটিক্যাল, যে ওখানে তো ভোটের জন্য স্টেট জেনারেল ছিল, যেটা এতদিন ডাকা হয়নি। রাজনৈতিক একটা সংগঠন যেমন ধর আমাদের লোকসভা, রাজ্যসভা, এটা কি? এটা কি অ্যাডভাইজার অফ প্রাইম মিনিস্টার, না একটা পলিটিক্যাল বডি, রাজনৈতিক না। সংগঠন? ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, দ্য টার্ম ওল্ড রিজিম ইজ ইউজুয়ালি ইউজ টু ডেসক্রাইব, ওল্ড রিজিম বলতে কোন জিনিসটাকে বলা হয়? সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউশন অফ ফ্রান্স বিফোর 1789। হ্যাঁ, সোসাইটি একটা বলেছে আফটার, একটা বলছে বিফোর, তাহলে অবশ্যই আফটার হবে না, বিফোর হবে। 1789, 1789-এর আগে যে ফ্রান্সের যে সোসাইটি আর ইনস্টিটিউশন ছিল তাদেরকে বলা হতো ওল্ড রেজিম, ঠিক আছে, প্রাচীনপন্থী। দিস ইজ কল্ড ওল্ড রেজিম। ভেরি গুড। হুইচ অফ দ্য দিস বুকস আর রিটেন বাই জন লকি? জন লকির বই কোনটা?
দ্বিতীয়টা করেছি। 2 treaties 2 treaties on on government. Very good. আচ্ছা, in the meeting of States General, the member of third state demanded that, কি ডিমান্ড করেছিল? মানে এটা হয়েছিল মানে মাথা পিছু ভোটের জন্য ডিমান্ড করেছিল। মাথায় ভোটে ডিমান্ড হ্যাঁ। করেছিল। তার মানে কোনটা হবে? সি। সিয়েরটা হবে যে ইচ মেম্বার অফ দ্য 3 স্টেট শুড হ্যাভ 1 ভোট। প্রত্যেক মেম্বারের যেন একটা করে ভোট থাকে, কোনো পক্ষ পিছু ভোট নয়, একটা মাথা পিছু যেন ভোট হয়, কারণ মাথা পিছু ভোট হলে তারা অবশ্যই জিতবে, এটা তারা জানে, মেম্বার বেশি। হু লিড দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য থার্ড স্টেট ইন ভার্সাইলস অন 20th জুন? থার্ড স্টেট ভার্সাইলে কোনটা হবে? মিরাবো অ্যাবেসিয়াস দুজনেই। মিরাবো আর অ্যাবেসিয়াস দুজনেই ছিল। লুই 16 নয়, কারণ সে তো রাজা ছিল, সে কি করে থার্ড স্টেটের রিপ্রেজেন্টেটিভ হবে? তার পক্ষে সম্ভব নয়। রিপ্রেজেন্টেটিভ অফ থার্ড স্টেট মিরবি আর হচ্ছে অ্যাবেসিয়াস দুজনেই ছিল। ভেরি গুড। Which of these provisions were passed by the Assembly on the night of 4th August 1789? কোন প্রভিশন পাস হয়েছিল 4th August 1789 এ? কি হবে অ্যান্সার? সামন্ততন্ত্রদের উচ্ছেদ। আচ্ছা, কি হবে অ্যান্সার? হ্যাঁ, অ্যান্সার হবে অ্যাবলিশন অফ ফিউডাল সিস্টেম অফ অবলিশনস। অবশ্যই সামন্ততন্ত্রের উঠছে। ক্লার্কি হ্যাভ টু গিভ আপ উইথ প্রিভিলেজ, যেসব ক্লার্কি ছিল তাদেরকে দিতে হবে যেটা 33 যে ধর্মকর দেওয়া হতো সেটা অ্যাবলিশ করতে হবে। এখানে অ্যান্সার হবে তিনটেই, সবগুলোই তাদের দাবি ছিল। ঠিক আছে, 1799 তিনটেই তাদের দাবি ছিল, তিনটেই তাদের দাবি ছিল। আচ্ছা, according to the new constitution of 1791, the National Assembly was to be, কিভাবে ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি হবে? ইলেক্টেড ইনডাইরেক্টলি। ইলেক্টেড ইনডাইরেক্টলি, ঠিক আছে, ডাইরেক্ট ইলেকশনের ব্যাপার নয়, ঠিক আছে, ইলেক্টেড হবে ইনডাইরেক্টলি। যেমন আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হয় ইনডাইরেক্টলি, কেমন ভাবে? কারণ আমরা ভোট দিয়ে আমাদের এমপি এমএলএদের নির্বাচন করি, এবার সেই এমপি এমএলএরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে, তাহলে ইনডাইরেক্ট মেথডে হয়, এটা সেই রকম কথা বলা হচ্ছে। আচ্ছা, হুইচ অফ দিস রাইটস ওয়ার নট এস্টাবলিশড অ্যাজ ন্যাচারাল অ্যান্ড ইনএলায়েবল রাইটস দ্য কনস্টিটিউশন অফ 1791? সবগুলোই হবে। কারণ রাইট অফ লাইফ, বেঁচে থাকার অধিকার, ফ্রিডম টু স্পিচ অ্যান্ড ওপিনিয়ন, নিজের মতামত প্রকাশের স্বাধীনতা, ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই যেন সমান হয়, অল অফ দ্য অ্যাবাভ। ভেরি গুড। নেক্সট, কত তারিখে অন প্যারিস ওয়াজ আ স্টেট অফ অ্যালার্ম দ্য কিং? কত তারিখে বলা হচ্ছে? ডেট কি হবে? 14 জুলাই তো বাস্তিল দুর্গের পতন হয়েছিল, ওই দিনই হবে। ওই দিনটাকেই বলা হবে, কারণ 14 জুলাই যেহেতু বাস্তিল দুর্গের পতন হয়েছিল, কিং কমান্ডেড ট্রুপস টু মুভ ইনটু দ্য সিটি। 1789। ও সরি, হ্যাঁ 1789, হ্যাঁ 1789, 4th July 1789। আচ্ছা, some 7,000 men and women gathered in front of the town hall and decided to form a, কি তৈরি ডিসিশন নিয়েছিল? পিপলস ডেমোক্রেসি। পিপলস ডেমোক্রেসি না পিপলস পার্টি না পিপলস মিলিটিয়া, কি মনে হচ্ছে? গণতন্ত্রই তো মনে হচ্ছে, গণতন্ত্র মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পিপলস ডেমোক্রেসি। নেক্সট হচ্ছে, ফাইনালি এ গ্রুপ অফ সেভারাল হান্ড্রেড পিপল মার্চড টুয়ার্ডস দ্য ড্যাশ পার্ট অফ সিটি।
স্টোর্ড ইন দ্য ফর্টনেস প্রিজন বাস্তিল দুর্গ, মানে কোন দিকে ছিল? কি হবে অ্যান্সার? মানে অ্যাকচুয়ালি ফ্রান্সের কোন দিকটাতে বাস্তিল দুর্গ ছিল? এটা হচ্ছে ফ্রান্সের পূর্ব দিকে, ইস্টার্ন সাইড। ওকে, আচ্ছা, হোয়াই ওয়াজ দ্য ফর্টনেস প্রিজন দ্য বাস্তিল হেটেড বাই অল? কেন লোকেরা অ্যাকচুয়ালি মানে বাস্তিল দুর্গটাকে ঘৃণা করত? কারণ এটা রাজার স্বৈরতন্ত্রের প্রতীক ছিল। একদম, প্রথমেরটা ইট স্টুড বাই দ্য ডেসপটিক পাওয়ার অফ দ্য কিং। রাজার স্বৈরতন্ত্রের প্রতীক ছিল। ভেরি গুড। হোয়াট ইজ দ্য মেইন প্রোটেস্ট বাই দ্য পিপল? এটা খুব ভালো প্রশ্ন। মানুষের মানে এই আন্দোলনের প্রধান কারণ কি ছিল? এটা সুন্দর, একদম প্রাইস অফ ব্রেড, ঠিক আছে, রুটির জন্য দাম। তখন তার যে রানী বলেছিল রুটির জন্য ওরা এ করছে কেন, ওদেরকে কেক দাও। মানে এতটাই হচ্ছে মানে এই আর কি। যাই হোক, মেরিও অ্যান্টনি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট বাস্তিল স্টর্মিং? বাস্তিল দুর্গের এ সম্পর্কে কোন কথাটি সঠিক? সবগুলোই হবে। এক সেকেন্ড, হ্যাঁ। অ্যান্সার কি হবে? সবগুলোই হবে একদম। যে কোনটা বাস্তিল দুর্গে ফ্রেঞ্চ কমন ম্যান হেটেড বাস্তিল অবশ্যই ঠিক, রিপ্রেজেন্টেটিভ ডিপোজিটিং পাওয়ার অবশ্যই, অল ফোর্টনেস অবশ্যই, ঠিক আছে, একদম ঠিক। হ্যাঁ, এরপরে বাস্তিল দুর্গ কবে এই ঘটনাটা ঘটেছিল? 14 জুলাই 14 জুলাই 1789। এক্ষুনি ব্যাপারটা হলো, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের, হুইচ স্টেট ইন ফ্রান্স ওয়ার এক্সেমটেড ফ্রম পেইং ট্যাক্স? ট্যাক্স কাদেরকে দিতে হতো না? ফার্স্ট সেকেন্ড স্টেট বোথ। ফার্স্ট স্টেট আর সেকেন্ড স্টেট দুজনকেই দিতে হতো না, শুধুমাত্র থার্ড স্টেটকে দিতে হতো। তাহলে একমাত্র মানে ছাড় পেয়েছিল এরা দুজনে, ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট দুটোই। আচ্ছা, ভেরি গুড। হোয়াট ইজ টিথেস? বলেছিলাম একটু আগে, কি কর ছিল? ধর্মকর। হ্যাঁ, মানে চার্চকে দিতে। হ্যাঁ, এ ট্যাক্স লেভিড বাই দ্য চার্চ, এটা চার্চকে দিতে হতো। ভেরি গুড। Which unit of currency was discontinued in the year 1794? লিভার, এইটা দিতে হতো না। 1794 পর থেকে এটা দিতে হতো না। আচ্ছা, what was the tax to be paid directly to the state by all member of third state? মানে স্টেটকে দিতে হতো, তাই তো? স্টেটকে দিতে হতো, টেইল টেইল দিতে হতো, TAILLE, একদম টেইল দিতে হতো। ভেরি গুড। আচ্ছা, ফ্রেঞ্চ রেভলিউশনের সময় রাজা কে ছিল? ষোড়শ লুই দ্য 16, ষোড়শ লুই ছিল। আচ্ছা, an Englishman who traveled through France during the year 1787 to 1789 and wrote description of his journey. কি হবে? এটা স্যার আর্থার ইয়াং, নেটে পেয়েছে এটা, আর্থার ইয়াং। এটা হবে, অ্যান্সার হবে আর্থার ইয়াং। ভেরি গুড। নেক্সট, পরের কোশ্চেনের উত্তর, which was the political body where the third state used to send their
রিপ্রেজেন্টেটিভ কোথায়? থার্ড স্টেট লোকেরা তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাতো। একটু আগেই হলো। আরে কোথায়? স্টেট জেনারেলেই তো বললাম না, স্টেট জেনারেল। স্টেট জেনারেলটা বললাম না, কি ছিল একটা পলিটিক্যাল বডি, সেখানেই তো প্রত্যেকের মানে থার্ড স্টেট বলো সেকেন্ড স্টেট বলো সবাই তাদের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিদের পাঠাতো, এটাই তো পার্লামেন্ট ছিল, তাই না? What was an estate consisting of the landlords and his mansion known as? জনগণ মানে রাজার যে ম্যানর বলা হ্যাঁ, কি বলা হতো? ম্যানর। ম্যানর বলা হতো। ভেরি গুড, একে ম্যানর বলা হতো। ভেরি গুড। নেক্সট পরেরটা, হ্যাঁ, when did National Assembly of France completed the drafting of the Constitution? সংবিধান রচনা সম্পূর্ণ করেছিল ন্যাশনাল অ্যাসেম্বলি কত তারিখে? 1791। 1791 এই সময় সংবিধান রচনা সম্পূর্ণ হয়। আচ্ছা, ফর এ মেম্বার of assembly a man had to belong to the highest bracket of taxpayer to qualify as an, মানে for a member of assembly member had to belong to the highest bracket of taxpayer, মানে সে যদি সবচেয়ে বেশি পরিমাণে ট্যাক্স দেয় তাহলে সে কি হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে পারবে? ক্লার্কি, টেলি, ইলেক্টর না থিচিস? খুব ভালো একটা নির্বাচক মানে ইলেক্টর হিসেবে। ইলেক্টর হিসাবে করতে পারবে, খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে? নির্বাচক হিসাবে, এটা পরে ভীষণ একটা ভালো প্রশ্ন, ঠিক আছে? হি শুড বি অ্যান ইলেক্টর, নির্বাচক হিসাবে প্রতিপন্ন করতে পারবে। আচ্ছা, হুইচ সিম্বল রিপ্রেজেন্ট দ্য পার্সনিফিকেশন অফ ল ইন ফ্রান্স? মানে আইনকে যে হচ্ছে মানে একটা জনগণ মানে একটা মানুষের মতো রিপ্রেজেন্টের জন্য যে সিম্বল, আমাদের যখন আইন মানে কি করা হয়, একটা কালো কাপড় বেঁধে দাঁড়ি পাল্লা দুটো দিয়ে দেখানো হয় যে আইনের চোখে সবাই সমান, সেরকম ফ্রান্সে আইনকে পার্সনিফাই করা হয় কিসের সাহায্যে? উইন্ড ওম্যান। একদম, পয়েন্ট ওম্যান, ঠিক আছে? ভেরি গুড। The national anthem of France, which was sung for the first time by volunteers as marched into Paris, was মার্সেলিজ। একদম একদম একদম, মার্সেলিজ। ভেরি গুড, মার্সেলিজ। নেক্সট হচ্ছে, on 21st September 1792 the monarchy was abolished and France was declared as, তো বললাম তো একটু আগে, কি হবে? রিপাবলিক, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ডিক্লেয়ার করা হলো, অবশ্যই। দ্য পিরিয়ড ফ্রম ড্যাশ টু ড্যাশ ওয়াজ রেফার্ড টু দ্য রেইন অফ টেরর, সন্ত্রাসের শাসন। 1793 to 94। 1793 to 1794, 1793 থেকে 94। ভেরি গুড। আচ্ছা, পুতুল কি একটাও করনি অ্যান্সার? Women of France were disappointed that the Constitution of 1791 reduced them to, কিসে পরিণত করেছিল কনস্টিটিউশন তাদেরকে? প্যাসিভ সিটিজেন না, তারা ভোট দিতে পারতো না। একদম, ভোট দিতে পারতো না, ঠিক আছে? তাদেরকে করিয়ে দিয়েছিল প্যাসিভ সিটিজেনে, ঠিক আছে? সেই কারণে তারা ডিসঅ্যাপয়েন্টেড ছিল, প্যাসিভ সিটিজেন। ভেরি গুড। আচ্ছা, দ্য ওমেন ইন ফ্রান্স উইন দ্য রাইট টু ভোট, কবে তারা ভোট দেওয়ার অধিকার পেল? কবে ভোট দেওয়ার অধিকার পেল? ফাইনালি 1946। 1946 সালে 1946-এ মহিলারা প্রথমবার ভোট দেওয়ার অধিকার পেল। When the Napoleon Bonaparte crowned as the Emperor of France? 1804। 1804।
4 না 3 ছিল? আচ্ছা। নেপোলিয়ন বোনাপার্ট ক্রাউন্ডেড দ্য এম্পায়ার অফ ফ্রান্স, এটা সম্ভবত আহ, সম্ভবত 4, তাই তো? তুমি কি 3 হ্যাঁ বলছো? স্যার। 4 বলছো না 3 বলছো? না, 4ই বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক 4। আছে, 4 হবে একদম। আচ্ছা, This was regarded as a modernizer of Europe in 1804. Modernizer of নেপোল নেপোলিয়ানই হবে। অ্যান্সার হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়নকে ইউরোপের মডার্নাইজার বলা হয়ে থাকে, ইউরোপের আধুনিকরণের। ভেরি গুড। আচ্ছা, ইন দ্য ইয়ার ড্যাশ নেপোলিয়ন বোনাপার্ট ওয়াজ ডিফিটেড অ্যাট দ্য ব্যাটল অফ ওয়াটারলু। 1815 ওয়াটারলু। 1815, 1815 ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হলো নেপোলিয়ন। One important law that came into effect soon after the storming of Bastille in summer of 1789 was the abolition of, মানে বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবো। বাস্তিল দুর্গ পতনের পরে কোন আইন, গুরুত্বপূর্ণ আইনটা এসেছিল, যেটা আহ, এই একটা জিনিসের যে জিনিসটাকে অ্যাবলিশ করেছিল, মানে উঠিয়ে দিয়েছিল? লিডারশিপ, সেন্সরশিপ, ইনভেডিং ফোর্স, স্লেভারি। প্রথম কথা দাসত্ব মুক্তি, ডিটা বলেছে। সেন্সরশিপ মানে যে, মানে পত্রিকা যে থাকে সেখানে যা খুশি তুমি ছাপতে পারো, সেটাকে সেন্সরশিপ বলা হয়। লিডারশিপ মানে কেউ কোনো লিডার থাকবে না, ঠিক আছে। আর ইনভেডিং ফোর্স মানে তোমার কারো যে মানে কোনো দল যে রয়েছে তাকে ইনভেডেড, মানে ফোর্স আর কি, মানে বুঝতেই পারছো যে দখল করার জন্য কোনো ফোর্স থাকবে না। কোনটা? খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, স্লেভারি হবে। না, অ্যান্সার হবে সেন্সরশিপ। ঠিক আছে, মনে রাখবে, সেন্সরশিপ মানে সংবাদপত্রের স্বাধীনতা। বোঝা গেছে? হুম। এটাই বলা হচ্ছে, সংবাদপত্র স্বাধীনতা পেয়েছে। আচ্ছা, নেম দ্য টু ইন্ডিভিজুয়াল ফ্রম ইন্ডিয়া হু রেসপন্ডেড হু রেসপন্ডেড who responded to the ideas coming from revolutionary France. খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বিখ্যাত হ্যাঁ, টিপু 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 সুলতান। সুলতান হ্যাঁ, টিপু সুলতান অ্যান্ড রাজা রামমোহন রায়। আচ্ছা, এবার বাবা আবার হচ্ছে, ও আচ্ছা, প্রথমে একটা তাঁতিয়া টুপি দেওয়া আছে, ঠিক আছে। টিপু সুলতান আর রামমোহন রায়, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, অন হুইচ অফ দ্য ফলোইং ডে ডিড স্টর্মিং অফ বাস্তিল অকার্স? এটা তো সহজ। কবে হয়েছিল? 14 জুলাই 14ই জুলাই 1789। সহজ প্রশ্ন আমাদের করেছি আমরা একটু আগে অলরেডি। আচ্ছা, হোয়াট ওয়াজ বাস্তিল সিম্বলাইজ? ডেসপটিক পাওয়ার অফ দ্য কিং। ডিপোটিক পাওয়ার অফ দ্য কিং। মোটামুটি এরকম টাইপের একটা প্রশ্ন করেছি। আচ্ছা, হ্যাঁ, 18th century French society was divided into 3 স্টেট ছিল। 3 স্টেটে, থার্ড স্টেট 3টে স্টেটে বিভক্ত ছিল। ভেরি গুড। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউটেড দ্য প্রিভিলেজড ক্লাস? মানে সুবিধাভোগী শ্রেণী আর কি। সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কারা ছিল? ক্লার্জি। প্রিভিলেজ মানে এটা বলতে পারো ক্লার্জি। সুবিধাভোগী, প্লাস হচ্ছে তোমার হচ্ছে মানে তারা জীবনে প্রতিষ্ঠিত ক্লাস, এরকম টাইপের ব্যাপার। ক্লার্গি অ্যান্ড নোবেলিটি, তাই তো? ডি হবে, ক্লার্গি আর নোবেলিটি যারা হতো তারা প্রতিষ্ঠিত ছিল অবশ্যই। থার্ড স্টেট কখনো নয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য প্রিভিলেজ এনজয়েড বাই দ্য ক্লার্গি অ্যান্ড নোবেলিটি। পরের কোশ্চেনেই ওটা দিয়ে দিয়েছে আর কি, ওই উত্তরটাই পরের কোশ্চেনটাই ওইটারই উত্তর হিসেবে দিয়েছে। কি তারা ভোগ করত? ওই এক্সাম্পশন ফ্রম ট্যাক্সেস অফ দ্য, কোনো মানে কিছু কোনো ট্যাক্স দেওয়া ট্যাক্স থেকে দিত না। তারা নিজেদেরকে বিরত রাখতো, তাই তো? ভেরি গুড।
হুইচ অফ দ্য ফলোইং বিহেভ সোশ্যাল পজিশন মাস্ট ডিপেন্ড অন মেরিট? এটা নিশ্চয়ই মিডিল ক্লাস হবে, কারণ ওরা শিক্ষিত ছিল। শিক্ষিত ছিল তো তারাই ডিমান্ড করতো যে মেরিটের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন সোশ্যাল পজিশন দেওয়া হোক। অবশ্যই মিডল ক্লাস। নোবেলিটিরা কেন চাইবে? ওয়ার্কারের পিসেন্টদের অত শিক্ষাটা যোগ্যতা ছিল না। সোসাইটি বেসড অন ফ্রিডম, ইকুয়াল লস অ্যান্ড অপরচুনিটিস ওয়ার অ্যাডভোকেটেড বাই, মানে সবার মধ্যে যে স্বাধীনতা, সমান অধিকার এবং সমান সুযোগ, এই যে ধারণাটা, এটা কারা হচ্ছে নিয়ে এসেছিল? অ্যাডভোকেটেড বাই, সবার মধ্যে কারা ফিলোসফার। ছড়িয়ে? একদম। ফিলোসফার লাইক জন লিউক, রুসো, এরাই মেনলি ছড়িয়েছিল। ফিলোসফার সাচ এস জন লিউক অ্যান্ড রুসো। Very good. Which of the following refuted the doctrine of divine and absolute right? ডক্ট্রিন অফ ডিভাইন মানে রাজা যে একদম, রাজার দৈব শক্তি আছে অ্যান্ড অ্যাবসলিউট তার ক্ষমতা আছে, এটা রিফিউজড আর কি। তারা এটা হচ্ছে এ করেছিল আর কি, নাকচ করেছিল, বা এটা সম্পর্কে হচ্ছে মানে যাকে বলা হচ্ছে খণ্ডন করেছিল আর কি, বা হচ্ছে এটা বলতে পারো যারা এটা নিয়ে মানে কটাক্ষ করেছিল, এরকম কথা। কি হবে? এটা ছিল জন লকি। জন লকি, হ্যাঁ বলা আছে, দেখবে জন লকির ওখানে বলা আছে, জন লক। হু অ্যাডভোকেটেড গভর্নমেন্ট বেসড অন সোশ্যাল কন্ট্রাক্ট? কে? সোশ্যাল সোশ্যাল কন্ট্রাক্ট। রুশো। হ্যাঁ, রুশো বলেছিল না, জনগণ হচ্ছে মানে এই হচ্ছে সম্পত্তি হচ্ছে জনগণের, হচ্ছে ট্যাক্স দেওয়ার অধিকার, বলেছিল না, সোশ্যাল কন্ট্রাক্ট বই লিখেছিল একটা। ডিভাইন অফ পাওয়ার উইদিন দ্য গভর্নমেন্ট ওয়াজ পুট ফোর্থ ইন, কোন বইতে এটা সম্পর্কে লেখা আছে? ডিভিশন অফ পাওয়ার উইদিন দ্য গভর্নমেন্ট, সরকারের মধ্যে ক্ষমতাকে ভেঙে দেওয়া, এটা কোন বইতে লেখা হয়েছে? স্পিরিট অফ লস। দ্য স্পিরিট অফ লস। মন্তেস্কু। একদম, মন্তেস্কুর লেখা স্পিরিট অফ লস। আচ্ছা, হু ওয়াজ দ্য কিং অফ ফ্রান্স? এটা তো একটু আগে বললাম, কি হবে? লুই 16। লুই 16, গিলোটিন করা হলো ভদ্রলোককে। পলিটিক্যাল বডি অফ ফ্রান্স কে কি বলা হয়? একটু আগেই বললাম, স্টেট জেনারেল। স্টেট জেনারেল। স্টেট জেনারেল। আচ্ছা, ভোটিং ইন স্টেট জেনারেল ওয়াজ কন্ডাক্টেড অন দ্য প্রিন্সিপাল অফ? ইচ মেম্বার ওয়ান ভোট। each voting of was conducted on the principle of? পরে হয়েছিল। পরে হয়েছিল আহ, on the principle of স্টেট জেনারেলি করতে হবে, স্টেট জেনারেলের ভোট স্টেট জেনারেলের প্রিন্সিপালেই হতো। এটা ঠিকঠাক মানে প্রশ্ন নয় আর কি, প্রশ্নটা ঠিকঠাক নয়। আচ্ছা, দ্য স্টেট জেনারেল ওয়াজ লাস্ট কনভেন্টেড ইট, কবে তাদের শেষ যে অধিবেশন বসেছিল, কত সালে? 1614-তে তাদের শেষ এটা হয়েছিল। Where did the third state form and announces the National Assembly? টেনিস কোর্ট। ইনডোর টেনিস কোর্ট, যেটা হচ্ছে টেনিস কোর্ট ওথ নামে পরিচিত, টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। Members of the third state were led by? তো মিরাবো আবিসিয়াস। কে হবে? মিরোবো আর অ্যাবেসিয়াস। আচ্ছা, which of the following was the main objective of the Constitution of 1791? কি ছিল মেইন টু লিমিট দ্য পাওয়ার অফ কিং। আচ্ছা, মেইন রাজার অবজেক্টিভ ছিল ক্ষমতা সীমিত করা। to limit the power of the king alone. আচ্ছা, do away with the federal privileges, give equal rights to women, establish a constitutional monarchy. আচ্ছা, 1791 সালে যে
মেইন অবজেক্টিভ অফ কনস্টিটিউশন কি ছিল? দেখো, প্রথম কথা সিটা হবে না, মেয়েদের ইকুয়াল রাইটসের জন্য কখনোই নয়। ডু অ্যাওয়ে উইথ ফিজিক্যাল ফিউডারাল প্রিভিলেজ, কখনোই না, এটা নয়। এবার এই দুটোর মধ্যে একটা ভাবো, রাজার ক্ষমতাকে ডিটাও তো হবে না, ডিটাও হবে না। কনস্টিটিউশনাল মনার্কি, এটা দেখো অ্যান্সার এটাই হবে। কেন এটা হবে এটা জিনিসটা ভাবো। 1791 সালে করার ছিল যে প্রথমে রাজাকে কি করা হলো, রাজা বললো যে না আমি হচ্ছে এটা করতে চাইছি না, ঠিক আছে, কারণ সেই জন্য রাজা থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সংবিধান অনুযায়ী রাজাকে চলতে হবে। কি বললাম, বোঝা গেল কথাটা? কি বোঝা গেল বলতে চাইছি? হ্যাঁ, এটা কিন্তু মেইন অবজেক্টিভ ছিল। রিপাবলিক তো ডিসাইড করা হয়েছিল, কিন্তু রাজার ক্ষমতাকে সীমিত না, রাজা তো থাকবেই। রাজার ক্ষমতা তো এমনিতেই সীমিত হয়ে যাবে যদি রাজাকে কনস্টিটিউশনাল মোনার্কির মধ্যে ফেলে দেওয়া হয়। কনস্টিটিউশনাল মোনার্কি মানে রাজার এটা সীমিত হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি তৈরি করা, ঠিক আছে, মানে যে যে কনস্টিটিউশন হচ্ছে সে হচ্ছে আসল শাসক, এটা আমাদেরও বলা হয়েছে। যাই হোক, হয় না আলাদা কথা, ঠিক আছে। এ ব্রোকেন চেন সিম্বলাইজড, এ কাম ফ্রি। অ্যাক্ট অফ বিকামিং ফ্রি, কোনো একটা চেন ভাঙা মানে বোঝা যাচ্ছে কেউ না কেউ মুক্ত হয়ে চলে গেছে, ঠিক আছে, সেটাই বলা যাচ্ছে। একদম সুন্দর কথা। দ্য উইংড ওমেন পার্সোনিফাইড, একটু আগে বলে দিলাম, কি হবে? কোশ্চেনটা উল্টো ভাবে ছিল, পার্সনিফিকেশন অফ ল। একদম উল্টো কোশ্চেন ছিল যে পার্সোনিফিকেশন অফ ল কে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় দ্য উইংড ওমেন হিসাবে। এখানে উল্টো কোশ্চেন, দ্য উইংড ওমেনকে কিভাবে পার্সোনিফাই করা হয়, সেম কোশ্চেনটাকে উল্টে দিয়েছে, পার্সোনিফিকেশন অফ ল। আচ্ছা বলো। স্যার, হুম, বলছি এতে মাদ্রাসাতে যে একটা প্রশ্ন পড়েছিল 1791 সালের সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি? হ্যাঁ হ্যাঁ ওটাতে স্যার অপশন গুলো দেওয়া আছে, শুধুমাত্র রাজার ক্ষমতা সীমিত করা, হ্যাঁ, সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা দূর, নারীদের সমান অধিকার প্রদান, রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা। আচ্ছা, রাজতন্ত্র, এটা হচ্ছে রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করাটাই করবে। উত্তর কি ওটা দিয়েছে, উত্তর কি দিয়েছিল? না, এটা পড়েছিল, আমি জানি না উত্তরটা, এই অপশন গুলো এটা আর মাদ্রাসাতে পড়েছিল প্রশ্নটা। এখানে শুধু রাজার ক্ষমতা কিন্তু সীমিত ব্যাপারটা ঠিক নয়। কেন কি? কারণ রাজার সঙ্গে সঙ্গে রাজতন্ত্র, মানে যেসব আরো যারা হচ্ছে রাজার পারিপার্শ্বিক লোকেরা আছে তাদের ক্ষমতাটাকেও সীমিত করার দরকার আছে। ওই জন্য যখন ওরকম প্রশ্ন থাকবে না, এটা ইংলিশে চলে যাবে, ঠিক আছে, যখনই কোশ্চেনে ডাউট হবে। কারণ ইংলিশে অ্যাকচুয়ালি যে কোশ্চেন তৈরি হয় সেটা কিন্তু ইংলিশে হয়, তারপর ওটাকে বাংলা করে। ফলে কি হয়, দুটোর মানে না যখন বাংলায় হয় তখন একটু পাল্টে যায়। কি বললাম, বোঝা গেল? তুমি যদি হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই। বাংলা দেখে উত্তর করো না, তোমার উত্তর ভুল হবে, ডেফিনেটলি ভুল হবে, যেগুলো একটু ডাউটফুল কোশ্চেন হয়। সেই জন্য ইংলিশে যদি করো তোমার ডেফিনেটলি তুমি জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে। কারণ যেমন এখানের কোশ্চেনটায় যেখানে একটা বলেছে টু লিমিট দ্য পাওয়ার অফ কিং অ্যালোন, রাজার ক্ষমতা, তুমি যে কোশ্চেনটা বললে ওইটাই। আর কনস্টিটিউশনাল হ্যাঁ, এটা মনার্কি, সবই দেওয়া ছিল, শুধু শুধু শেষের অপশনটা এখানে আপনি দিয়েছেন এস্টাবলিশ এ কনস্টিটিউশনাল মনার্কি, ওটা মানেই এখানে তো ওটা, শেষের অপশনটা দিতে ওটা টু মানেই তো লিমিট ওটা। দ্য পাওয়ার অফ মনার্কি। হ্যাঁ কনস্টিটিউশনাল মোনার্কি কথাটার মানে কি হচ্ছে যে সংবিধানকে পুরো ক্ষমতা দেওয়া, তার মানে তো রাজতন্ত্রের ক্ষমতাটাকে সীমিত করা হচ্ছে, শুধু রাজার ক্ষমতাটাকে নয়। কি বললাম, বোঝা গেল? ওখানে হ্যাঁ ওখানে উত্তর কিন্তু ওটাই থাকবে, তুমি যখন ইংলিশে চেক করবে দেখবে ডি এর কোশ্চেনের অপশন ওটাই থাকবে, এস্টাবলিশ এ কনস্টিটিউশনাল মোনার্কি, আর বাংলায় এদিকে দিয়ে দেবে রাজতন্ত্রের ক্ষমতাকে সংকুচিত করো। কি বললাম, বোঝা গেল? ওইভাবেই কোশ্চেনকে একটু চেঞ্জ করে হ্যাঁ দেবে। হ্যাঁ এবার তখন তুমি বলবে হাই তাহলে অ্যান্সার কি হবে। এখানে দেখো ইংলিশটা যদি করো তাহলে দেখো সঙ্গে সঙ্গে তোমার মনে থাকবে হ্যাঁ কনস্টিটিউশনাল মোনার্কির কথা বলা হচ্ছে। এই একই কোশ্চেন, পুরো অপশন সহ সেম দেওয়া আছে এখানে। হুম, ওই জন্য ইংলিশটা কিছু কিছু করে নিলে একটু সুবিধা হয়। আচ্ছা, বান্ডেল অফ রডস অর ফেসেস সিম্বলাইজ, কিটাকে রিপ্রেজেন্ট করে বান্ডেল অফ রড? এ তো সহজ ব্যাপার। ওটাতে ইউনিটি, হ্যাঁ ইউনিটি, স্ট্রেংথ স্ট্রেংথ লাইজ। লাইজ ইন ইউনিটি, একসাথে যদি থাকো সেটা হচ্ছে আমাদের তোমার এ থাকবে। ওই যে একসাথে যদি অনেকগুলো লাঠি দেওয়া হয় ভাঙা কষ্ট, কিন্তু এক একটা লাঠিকে ভাঙা সহজ। ইটার্নিটিকে রিপ্রেজেন্ট করে কি?
আচ্ছা, ইটার্নিটি সম্পর্কে জানো না হোয়াট ইজ ইটার্নিটি? ইটার্নিটি মানে হ্যাঁ, চিরকাল। চির ইটার্নিটি মানে হচ্ছে যেটা হচ্ছে চির সত্য, মানে যেটা কখনো শেষ হয় না, যেটা কখনো মারা যায় না, মানে একটা জিনিস তৈরি হচ্ছে আবার সেটা ঘুরে তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল ইটার্নিটি। মানে তাহলে কি হবে অ্যান্সার? খুব সহজ, অ্যান্সার হবে স্নেক বাইটিং ইটস টেল টু ফর্ম এ রিং। তার মানে একটা সাপ কি করছে, তার লেজকে কামড়াচ্ছে, কামড়ে নিজেকে খাচ্ছে, দিয়ে আবার সাপটা তৈরি হচ্ছে, মানে ইটস আ ফাইন্ড অফ রিং। মানে বুঝতে পারছো, মানে একটা মানে চক্র, রিংটা শেষ হচ্ছে না আর কি। রিংটার কখনো শেষ হচ্ছে না, দ্যাট ইজ কল ইটার্নিটি, যার কোনো শেষ হয় না। হুম, ভেরি গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ ন্যাশনাল কালার অফ ফ্রান্স ডিউরিং দ্য আচ্ছা আচ্ছা ন্যাশনাল ডিউরিং দ্য, আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা একটু ইনকমপ্লিট রয়ে গেছে, কিছু একটা ছিল। আচ্ছা ডিউরিং, না এটা তো এরকমই কোশ্চেন রয়ে গেছিল, ফলোইং ন্যাশনাল কালার অফ ফ্রান্স ডিউরিং দ্য, ওই এই তো আছে, আর পতাকা রং চেয়েছে। পতাকার রং চেয়েছে, হ্যাঁ ব্লু হোয়াইট রেড। হ্যাঁ। এটা হবে ব্লু হোয়াইট আর রেড, বিপ্লবের সময় আর কি, ব্লু হোয়াইট রেড। আচ্ছা, ন্যাশনাল অ্যান্থিম অফ ফ্রান্স, এটা তো একটু আগে মনে হয় বললে। হুম, কি হবে? মার্চে বিদ্রোহের সময় যেটা হয়েছিল সেটাই, মার্সেলিস। মেম্বার অফ দ্য জ্যাকোবিন ক্লাব ওয়াজ নোন অ্যাজ, কি নামে পরিচিত ছিল জ্যাকোবিন ক্লাবের মেম্বাররা? টেরোরিস্ট। না না না, স্যান প্লুটার। সানফুলার। হ্যাঁ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি টেররিস্ট মানেটা কি? আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে ভগৎ সিং ওয়াজ টেররিস্ট, তুমি কি বলবে, ভুল না ঠিক? কি বলবে তুমি ঠিক বলবে না ভুল বলবে? টেরোরিস্ট মানে যারা রাষ্ট্রযন্ত্রের বিরোধিতা করে। না, এবার এখানে জানি ব্যাপারটা না। হচ্ছে যে টেররিস্ট মানে আইডিয়া নেই, সেই জন্য আমরা টেররিস্ট কথাটাকে এভাবে বলছি। যেমন এটা খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তোমাকে কেউ যদি বলা হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেখো বলা হয়, সাপোজ বলা হলো আল্লাহু আকবার, বলা হলো, বা বলা হলো জয় শ্রীরাম, এগুলো কি খারাপ কথা? দুটোর কোনোটা কি খারাপ কথা না, দুটোই ভালো কথা, নাকি একটা খারাপ কথা একটা ভালো কথা? না, দুটোই ভালো কথা। দুটো ভালো কথা। আল্লাহু আকবর মানে আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, আর রাম, জয় শ্রীরাম মানে রামের জয়গান করা হচ্ছে, দুটোই ভালো কথা, কোনো সমস্যা নেই। এবার ব্যাপারটা হচ্ছে একজন মুসলিম সে কি করেছে, একজনকে মার্ডার করছে, মার্ডার করার সময় বলছে আল্লাহু আকবর, ঠিক আছে, আরেকজন হিন্দু একজনকে মার্ডার করছে দিয়ে বলছে জয় শ্রীরাম। তাহলে এখানে কাজটা কি ঠিক হলো? হলো না, কিন্তু কথাটা কোনো ভুল না, ব্যাপারটা বুঝো। তার মানে এখানে আল্লাহু আকবরটাও খারাপ নয়, জয় শ্রীরামটাও খারাপ নয়, দুটোই ভালো কথা, কিন্তু কোন কাজের সঙ্গে এটা হচ্ছে। এবার যখনই এই জিনিসটা হচ্ছে, তাহলে কোনো জায়গাতে কেউ যদি জয় শ্রীরাম বলে বা আল্লাহু আকবর, তার মানে এই আমাদের মারতে আসছে, কিন্তু কথাটা তো অ্যাকচুয়ালি মারার জন্য নয়। তাহলে ব্যাপারটা সেরকম যে টেররিস্ট তাদেরকেই বলা হয় কোনো একটা পলিটিক্যাল মোটিভকে পূরণ করার জন্য। বিভিন্ন সময় পলিটিক্যাল মোটিভ আছে কি না, রাজাকে সরাবো, অথবা যে ভোট আমাদের অধিকার পূর্ণ করতে হবে, সেই পলিটিক্যাল মোটিভ পূরণ করার জন্য কেউ কি করতে পারে, আন্দোলন করতে হবে, আমরা হচ্ছে মার্চ, ক্যান্ডেল নিয়ে হচ্ছে মার্চ করব, নীরবে নীরবে আন্দোলন করব। কেউ আবার গণতান্ত্রিক উপায় করবে, কেউ আবার কি করবে, ভয় দেখিয়ে করবে, যে যদি নাই করো তাহলে খুন করে দেবো। তাহলে যে পলিটিক্যাল মোটিভের জন্য ভয় দেখিয়ে পলিটিক মোটিভ পূরণ করতে চাইবে, তাদেরকে বলা হয় টেররিস্ট, মানে ইউজ করছে টেরর বা ভয় তৈরি করছে কিসের জন্য, নিজের পলিটিক্যাল মোটিভটাকে পূরণ করার জন্য। তাহলে ভগৎ সিং, তার পলিটিক্যাল মোটিভ ছিল যে ব্রিটিশরা যাতে ভারত থেকে চলে যায়, কিন্তু কিসের মাধ্যমে, ভয় দেখিয়ে ভারত থেকে বিতাড়িত করবে, সেই জন্য হচ্ছে টেররিস্ট ভগৎ সিংকে বলা হয়। এই জন্য ভগৎ সিং এর জন্য টেররিস্ট কথাটা একদমই ভুল নয়, কিন্তু আজকের দিনে তাহলে তারা টেররিজম, যখন তারা পলিটিক্যাল ফিচার্সের জন্য তারা যে টেররিজমটাকে প্রমোট করছে, সেখানে কি সাধারণ মানুষকে তারা মারছে?
মারছে না, শুধুমাত্র যারা রাজনৈতিক প্রতিনিধি আছে তাদেরকে হত্যা করছে, অথবা তাদেরকে ভয় দেখিয়ে বোম ফাটিয়ে তাদের কাছ থেকে দাবি পূরণ করতে চাইছে। কিন্তু যবে থেকে এই আইএসআইএস, আল কায়দা, যেসব আমাদের জঙ্গি সংগঠন আছে, তারা কি করছে, তাদের দাবি পূরণের জন্য সাধারণ মানুষকে টার্গেট করছে, যে সাধারণ মানুষকে হত্যা করে তারা নিজেদের টার্গেট পূরণ করছে। সেই জন্য তারা খারাপ এবং তাদেরকে বলা হচ্ছে টেররিস্ট। তাহলে টেররিস্ট কথাটা ভুল নয়, কিন্তু আমরা এখন টেররিস্ট বলতে আইএসআইএস, আল কায়দা এইসব লোকদের বুঝি। সেই জন্য আমাদের যখনই ভগৎ সিংকে টেররিস্ট বলা হবে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, না ভগৎ সিং তো টেররিস্ট নয়। কিন্তু টেররিস্ট কথাটার মিনিং তো সেটা না। কি বললাম, বোঝা গেল না গেল না? বুঝতে পেরেছি কথাটা? হ্যাঁ, তার মানে 100%। তাহলে জ্যাকোবিনরা তাহলে টেরোরিস্ট নয়, মানে সাধারণ মানুষকে মারেনি হ্যাঁ, ভয় সাধারণ দেখানোর মানুষকে জন্য। মারা যেত, তাদের একটা ব্যাপার ছিল, তারা টেরর ক্রিয়েট করেছিল। তাদেরকে টেররিস্ট বলাটা অন্য কথা। দেখো, টেররিস্ট মানে জ্যাকোবিন ক্লাবের তারা, বলতে পারো তাদেরকে টেররিস্ট তুমি বলতে পারো, অসুবিধা নেই, কিন্তু তাদেরকে বেসিক্যালি নামে তারা পরিচিত ছিল স্যান ক্লটার, ঠিক আছে? কিন্তু তারা অবশ্যই টেররিস্ট কেন? তারা চাইছিল যে ভারত মানে ফ্রান্সে গণতন্ত্র বা রিপাবলিক যেটা আছে সেটা প্রতিষ্ঠিত থাকুক। সেই জন্য তারা কি করতো, ভয় দেখাতো। সেই জন্য তারা অবশ্যই টেররিস্ট। কেন তারা টেররিস্ট না? তারাও তো টেররিস্ট মানে টেররিজমের মাধ্যমে জিনিসটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তাহলে তাদেরকে টেররিস্ট বলাটা ভুল না, অবশ্যই তারা টেররিস্ট, কিন্তু তাদের একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে স্যান প্লটার্স। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, ফ্রান্স অফ 18 ডিক্লেয়ার্ড অ্যাজ, এটা তো হলো, কি হবে, রিপাবলিক, তাই তো? হ্যাঁ, এটা আমরা অলরেডি বলে দিয়েছি। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফ্যাক্টর অফ রাইজ অফ নেপোলিয়ন? নেপোলিয়ন কিসের জন্য উত্থান হয়েছিল নেপোলিয়নের? ডিরেক্টরি হুম, ডিরেক্টরি পলিটিক্যাল হ্যাঁ অবশ্যই পলিটিক্যাল পলিটিক্যাল ইনস্টেবিলিটি। ইনস্টেবিলিটি অফ ডিরেক্টরিদের, মানে তারা যে শাসন করছে সেই জন্য তো তাদের মানে কোনো উন্নতি হচ্ছে না সাম্রাজ্যের, একদম। ফ্রেঞ্চ লেগেসি টু দ্য ওয়ার্ল্ড কি ছিল? ফ্রান্সরা পৃথিবীকে কি দিয়েছে, মানে ভারতকেও দিয়েছে, ভারতে সেটা থেকে নিয়েছে কি, ফরাসি বিপ্লব থেকে কি পেয়েছি আমরা? লিবার্টি, ফ্রিডম, ইকুয়ালিটি। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, মানে লিবার্টি, ফ্রিডম, ইকুয়ালিটি, এটা যেভাবে রিপ্রেজেন্ট করবে একদম ঠিক আছে। আচ্ছা, on the context of France, volunteers from Marseille sang the Marseillaise, a patriotic song of Richard March to the Paris. Who composed the song? ওই তো রোগেট ডি এল কি একটা রোগের উচ্চারণটা ডি করছি। ল্যাসলি, ল্যাসলি আর কি, এদের উচ্চারণটা এরকম হয়, ল্যাসলি। What is the red cap worn by the sans clotters France symbolize? লিবার্টি, হুম, স্বাধীনতা। স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, লিবার্টি। আচ্ছা, which of the following refers to a political body representing in the three states of pre-revolutionary France? স্টেট জেনারেল। স্টেট জেনারেল, অবশ্যই, এর আগে আমাদের স্টেট জেনারেল ছিল। আচ্ছা, অন হোয়াট চার্জেস লুইস 16কে গিলোটিন করা হয়েছিল, কিসের জন্য? কি একটা ট্রেজন, রাজদ্রোহ। হ্যাঁ, রাজদ্রোহ, ঠিক আছে, মানে যেহেতু পালিয়ে যাচ্ছিল, ঠিক আছে, রাজদ্রোহের জন্য, ট্রিজন মানে রাজদ্রোহের জন্য, যেহেতু ফ্রান্সে থেকে ফ্রান্সের বিরুদ্ধে কাজ করেছিল। দ্য ট্যাক্স কালেক্টেড বাই ট্রেথি কল্ড কালেক্টেড ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বাই, এটাই হলো চার্চ, চার্জ। চার্চকে যেটা দিত না, ধর্মকর যেটা ছিল। আচ্ছা, অনেক কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, লাস্টেরটাও আছে। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য আচ্ছা, এটা তো মনে হয় বলেছিলাম, ইনক্রিজ দ্য পপুলেশন টু লিড দ্য র্যাপিড ইনক্রিজ অফ ডিমান্ড অফ ফ্রুট গ্রেন, ইনক্রিজ অ্যান্ড দ্য ডিমান্ড অফ ফ্রুট, এটাই তো। সাবস্টেন্সেস ক্রাইসিস একটু আগে বলেছিলাম না, জিনিসপত্রের মানে জনগণের সংখ্যা বেড়ে যাচ্ছে, খাওয়ারের চাহিদা বেড়ে যাচ্ছে, খাওয়ার যেহেতু নেই সেই জায়গাটাকে বলেছিলাম না, সাবস্টেন্সেস ক্রাইসিস। দ্য বাস্তিল ওয়াজ হেটেড, আচ্ছা এটাও তো হয়েছিল।
ইট স্টুড ফর দ্য ডেস্ট্রয়িং পাওয়ার অফ দ্য কিং। এগুলো কম মনে হচ্ছে। ও এগুলো বলে দিয়েছিলাম আগে না? বাকিগুলো কি সেম ছিল, না কিছু আলাদা ছিল? না, কিছু আলাদা। কিছু আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দ্য ট্যাক্স দ্যাট চার্জড বাই দ্য চার্চ পিসেন্ট কি ছিল? তবে একই, তাই। হ্যাঁ, টাইলি ছিল না টিথিস ছিল? তাই না, তিথিস, মানে টাইপ, ধর্মকর। হ্যাঁ, এটা টিথেস ছিল, যেটা পিসেন্টদের কাছ থেকে চার্জ নিত, কৃষকদের কাছ থেকে নিত। এটা টিথেস ছিল। টেইলি ধর্মকর ছিল। আচ্ছা, এটা হচ্ছে মন্টেস্কু কি প্রপোজ করেছিল? শেষেরটা হবে, শেষেরটা হয়। ডিভিশন অফ পাওয়ার। জুডিশিয়ারি, এক্সিকিউটিভ আর লেজিসলেশনের যে পাওয়ারটাকে, ঠিক আছে, মানে বিচারতন্ত্র, শাসনতন্ত্র আর আইনতন্ত্রের যে ক্ষমতাটাকে যেন পৃথক করা হয়। একদম ঠিক। লুই 16 ডু সেন্ডিং দ্য পাওয়ার অফ হিজ রেভলিউটিং সাবজেক্ট। হোয়াট ডিড, কি করেছিল সে লুই 16? হি অ্যাকর্ডেড রেজিগনেশন অফ, এবার সে হচ্ছে ওই যে ন্যাশনাল অ্যাসেম্বলিকে মেনে নিতে মানে করেছিল, অ্যাকর্ডেড রিকগনিশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, ঠিক আছে, অ্যান্ড অ্যাকসেপ্টেড চেকস অন হিজ পাওয়ার। তাই তো, এটাই তো হলো। আর্মিকে কি বলবে, বি কি বলবে? কখনোই না। আচ্ছা, when the হ্যাঁ, কে ছিল টু লিডার্স অফ ন্যাশনাল, ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি দুজন কে ছিল? মিরাবো আর না, অ্যাবেসিয়াস। মন্টেস্কু আর অ্যাবেসিয়াস, মিরাবো আর অ্যাবেসিয়াস। অপশন ডি, মিরাবো আর অ্যাবেসিয়াস। আচ্ছা আচ্ছা, এটা কি হবে? When a legislator to free the all save the France overseas procession passed. কবে? when was a legislature to free all save, মানে দাসদের মুক্তি করার জন্য কবে ফ্রান্স হচ্ছে পাস করেছিল, আইন পাস করেছিল? 1794, 1794-এ। আচ্ছা, থার্ড স্টেটের মধ্যে এটা তো হয়েছিল, এটা অল অফ দ্য অ্যাবভ হবে তাই না? সেম ছিল, এই কোশ্চেনটা আগে ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আগে ছিল। স্পিরিট অফ লস রিটেন বাই, বললে তো একটু আগে। ও মন্টেস্কু। স্পিরিট অফ ল মন্তেস্কুর লেখা বই। নেম অফ দ্য ফ্রেঞ্চ ফিলোসফার হু সেড দ্যাট দ্য পিপল আর রিয়েল মাস্টার্স অফ দ্য রুল অ্যান্ড কিং রুলার্স উইথ দেয়ার কন্টেস্ট। কার এটা ছিল? এটা মানে কি বুঝতে পারিনি। আচ্ছা, এটা মানে বলছে কোন ফরাসি দার্শনিক বলেছিল যে পিপল আর রিয়েল মাস্টার্স, মানে যে জনগণ তারা আসল শাসক, অফ দ্য রুল মানে শাসনের জন্য তারা আসল শাসক, অ্যান্ড কিং রুলস উইথ দেয়ার কনসেন্ট, মানে রাজা যে রয়েছে, রাজা জনগণের সম্মতিক্রমে রাজত্ব করছে। এটা কে বলেছিল? শাসনের প্রধান অধিকারী বা আসল প্রধান শাসক হচ্ছে জনগণ, রাজা তাদের সম্মতিতে শাসন করছে। এটা কে বলেছিল? এটা বলেছিলাম, ওই কথাটাই তো বলেছিল যে রাজার ক্ষমতাকে, রাজাকে রিপ্রেজেন্ট, কন্ট্রাক্টের কথা বলেছিল, মনে পড়ছে? রাজার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে, এই জিনিসটা কি হবে? রুশো বলেছিল না, ওই যে দেখো, মনে করো রুশো বলার সময় নোটসের মধ্যে বলা ছিল, এই লাইনটাই লেখা ছিল। আচ্ছা, দ্য ফোর্টনেস প্রিজন অফ ফ্রান্স, আচ্ছা এটা তো হলো, কি হবে? বাস্তিল। বাস্তিল হবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মোটামুটি তাহলে আমরা হচ্ছে সব কোশ্চেনগুলো করলাম।